আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পডকাস্ট 8 অনওয়ার্ডস এর আজকের পর্বে। আমি ফারিয়া সরণি। সরি, আবার শুরু করছি। সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন পডকাস্ট পর্ব। সেই পর্বটি আমরা আজকে করছি 8 অনওয়ার্ডস এর পক্ষ থেকে। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে প্রভাবিত করছে। আর আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ভারতীয় আগ্রাসন, প্রোপাগান্ডা, পলিসি, প্রমোশন অ্যান্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজিস। এই পর্বে আমরা জানবো ভারত কিভাবে তাদের প্রোপাগান্ডা রাজনৈতিক কৌশল গুলোকে আমাদের দেশের উপর চাপিয়ে দেয়, তাদের অর্থনৈতিক নীতি কি এবং সামরিক চাপের মাধ্যমে আমাদের প্রতিবেশী অঞ্চলগুলোতে কিভাবে ভারত আধিপত্য বিস্তার করেই যাচ্ছে। আমরা সবাই জানি একটা জাতির উন্নতি নির্ভর করে স্বাধীনতা, সংহতি এবং ন্যায্য আন্তর্জাতিক সম্পর্কের উপরে। তাই এই বিষয়টি বুঝে আমাদের সচেতন থাকা বা সচেতনতা বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমাদের সাথে আছেন ইভান ভাইয়া, মোল্লা আজাদ ভাইয়া এবং হাসান ভাইয়া। তাহলে চলেন শুরু করা যাক আজকে আমাদের এই নতুন পডকাস্টটি। শুনতে থাকুন 8 অনওয়ার্ডসে। প্রথমে আমরা যাচ্ছি মোল্লা আজাদ ভাইয়ার কাছে। উনি যদি এখন আমাদেরকে কিছু জানাতেন এই বিষয়টা নিয়ে, তাদের প্রাথমিক আলোচনা হিসেবে তারা কি ধরনের প্রোপাগান্ডা আমাদের উপরে এখন চালাচ্ছে বা তাদের ফিউচারে এই প্রোপাগান্ডাগুলোর ফিউচার কি সেটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই। প্রথমে যাব আমরা মোল্লা আজাদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি শুরু করতে চাই একটু পিছন দিকে এবং একটু ইতিহাসের দিকে যাই। ইতিহাস কি বলে আমাদের এই উপমহাদেশের ইতিহাস। প্রথম বিষয় যেটা আসে, বাংলাদেশ কিংবা বাংলা অঞ্চল, আসাম এবং বিহার সহ সবকিছু, এই পুরা অঞ্চল কখনোই আলাদাভাবে ইন্ডিয়ার কিংবা দিল্লির দাসত্বে কখন ছিল না। দিল্লির শাসনেও ছিল না, দাসত্বেও ডাইরেক্ট কখন ছিল না। এইটা ছিল নবাবের এবং স্বাধীন নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব আমাদের সিরাজউদ্দৌলা। এবং তার মৃত্যুর পরে, পলাশীর যুদ্ধের পরে বাংলাদেশ যখন বাংলা অঞ্চল যখন স্বাধীনতা হারায়, এরপরে যায় ব্রিটিশদের হাতে এবং দিল্লিও তখন ছিল মুসলমানদের হাতে। এখন ব্রিটিশরা যাওয়ার সময় যা করে যায় সেটা হলো সংখ্যাগরিষ্ঠ হিসাবে এবং কিছু তাবেদারির কারণে তারা দিয়ে যায় ক্ষমতা হচ্ছে হিন্দুদের হাতে এবং ইন্ডিয়া একটি সেকুলার কান্ট্রি হিসাবে আবির্ভূত হয়। দ্বিতাত্ত্বিক জাতি বিষয়ের পাকিস্তান তৈরি হয় এবং ইন্ডিয়া তারা তাদের মতো থেকে যায়। যদিও হিন্দু রাষ্ট্রের কথা সেখানে আসেনি, তারা কথা এনেছে সেকুলার রাষ্ট্রের কথা, কিন্তু সেই সেকুলার রাষ্ট্রের কথা এনেও আজকে আমরা দেখি বিজেপির আগ্রাসন। এবং আমার মতে কংগ্রেসও খুব একটি আলাদা না এ বিষয়ে। এবং কেমন আলাদা না, আমরা যদি দেখি যে কংগ্রেসের পূর্বকালীন যে সাপোর্ট, সেটা আওয়ামী লীগের প্রতি বরাবরই সবসময় ছিল এবং তারাই মোটামুটি বলতে গেলে যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে এবং তাদের প্রোপাগান্ডার কতগুলো অংশের মধ্যে তারা মিডিয়াকে একটি অংশ বেছে নিয়েছে। আমরা রিসেন্টলি দেখেছি কি, মুন্নি শাহর মতো একটি হলুদ মিডিয়ার সাংবাদিক, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা। সেটা নিয়ে নিউজ হলেও এখন পর্যন্ত তেমন কোনো হইচই হয়নি যে আসলে সে এই টাকা কোথায় পেল। তার বেতনের বাহিরে সেই 134 কোটি টাকা কিভাবে পায়, তার মধ্যে থেকে 120 কোটি টাকা সে তুলে নিয়েছে এবং মাত্র 14 কোটি টাকা এখনো ব্যাংকে স্টে করছে। তাকে অ্যারেস্ট করার পরেও তাকে ছাড়তে বাধ্য হয় যেভাবে হোক, সেটা পরের কথা। এবং তারপরে আসে আমরা ইসকনের বিষয়ে। চট্টগ্রাম আমরা দেখি সাইফুল ইসলাম আলিফ, সে একজন লয়ার এবং সে কিছুটা প্রতিবন্ধী মানে তার শারীরিক কোনো একটু ত্রুটি ছিল, এ কারণে তাকে প্রতিবন্ধী বলছি, সে মানসিক প্রতিবন্ধী ছিল না যদিও। এবং সে সবসময়
মুসলমানদের পক্ষে ছিল। মুসলমানদের পক্ষে কেমন ছিল, যারা যেসব হিন্দু তারা যখন কনভার্ট হয়ে আসার পরে তাদেরকে যতটুকু লিগাল হেল্প করা সেগুলো আমাদের আলিফ ভাই করতেন কোর্টের মাধ্যমে। এটি তাকে অনেক আগে থেকে আমরা বেশ কিছু ফেসবুক পেস্ট এবং বেশ কিছু কমেন্ট এবং কিছু চ্যাট লিস্ট থেকে আমরা প্রমাণ পেয়েছি যে তাকে মারার আগে থেকে তাকে সেটা প্ল্যান করা ছিল, এবং এই প্ল্যানটা ইচ্ছাকৃতভাবে করা, কারণ তাদের একটি মুসলিম একজন সেনা বলা যায়, একজন মুসলিম যিনি মুসলিমদের জন্য কাজ করেন তাকে আমরা মুসলিম সেনাই বলি, সে মুসলিম সেনা একজন, তাকে হত্যা করা এটা একটা তাদের মানে ইসকনের প্রধান একটি কাজের মধ্যে ছিল, প্রধান একটি লক্ষ্যের মধ্যে ছিল। এবং সেই লক্ষ্যের পরে এবং তাদের সেকেন্ড এবং বড় লক্ষ্য, মানে মেন লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো। এটাতে ইসকন যে কোনো ভাবে আমাদের ধর্মীয় সম্প্রীতি, বাংলাদেশের হিন্দু মুসলিম ভাই ভাই যে একটা সম্প্রীতি আছে, যতটুকুই হোক আমরা একসাথে বড় হয়েছি, একসাথে তাদেরকে আমরা ভাই হিসেবে মানি। এই সব কারণে আমরা একসাথে ছিলাম বলে তারা এই দাঙ্গাটা বাঁধাতে পারেনি। কিন্তু ইসকন এখানে ফুল চেষ্টা করেছে, বিভিন্ন জায়গাতে ঝামেলা করেছে, মারামারি করেছে, আমাদের আলিফ ভাইকে জবাই করে শহীদ করেছে। এরপরে আসে মেজর জেনারেল বক্সি, ইন্ডিয়ার একজন মেজর জেনারেল। সে গত 4 ডিসেম্বর একটি তার টুইটার অ্যাকাউন্টে একটি ম্যাপ প্রকাশ করেছে, যেখানে রাজশাহী এবং দিনাজপুর, রংপুর এলাকা সম্পূর্ণ এটা মিলে একটি দেশ, হিন্দু দেশ নামে একটি রাষ্ট্র সেখানে ম্যাপে দেখিয়েছে। আসলে এটা সম্পূর্ণ আসে হচ্ছে তাদের আধিপত্যের বিষয় থেকে। এখান থেকে হামলা করে তারা বাংলাদেশে হামলা করতে যাচ্ছে মেইনলি এই জিনিসগুলো। এবং আমার বাড়ি রাজশাহীতে হওয়াতে আমি মোটামুটি আন্দাজে রাখি, আমাদের বর্ডার এলাকার ধার দিয়ে সব ইসকনের মন্দির এবং ঘাঁটি করা, এটা একটি কনসার্নিং বিষয়। এবং এটা সলিউশন আছে। অনেকে বলতে পারে যে ইসকন নিষিদ্ধ করা না করার বিষয়। আমার মতে বাংলাদেশ সরকারের আন্ডার থেকে একটি হিন্দু স্টেট ক্রিয়েট করা, আমাদের মুসলিমদের যেমন ওয়াকফা স্টেট আছে, যেখানে মুসলিমরা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে তারা তাদের স্টেট চালায়, এবং সেই স্টেটগুলো সরকারকে, মানে মেনলি জমিগুলো মসজিদ মাদ্রাসার এসব জমি ওয়াকফা করে দেয়, সেগুলো সরকারের আন্ডারে বা সরকারের নামে করে দেয়, একটি প্রধানের দ্বারা হচ্ছে সেগুলো পরিচালিত হয়, এলাকার প্রধান। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের উচিত একটি হিন্দু স্টেট ক্রিয়েট করা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ইসকনের আন্ডারে যতগুলো মন্দির আছে কিংবা তাদের যেসব প্রপার্টি আছে এগুলো হিন্দু স্টেটের মাধ্যমে আনা, হিন্দুরা সেগুলো পরিচালনা করবে, সবকিছু করবে। কিন্তু সেটা কখনো মানে কোনো ইসকন কিংবা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রোপাগান্ডাতে চলবে এরকম যেন না হয়। এটা একটা সলিউশন হতে পারে আমার মতে। ধন্যবাদ। ধন্যবাদ মোল্লা আজাদ ভাইয়াকে। এরপরে আমরা যাব হাসান ভাইয়ের কাছে, এবং এর পরবর্তীতে হাসান ভাইয়ের বক্তব্য শেষ হলে আমরা যাবো হচ্ছে ইভান ভাইয়ের কাছে, এবং এভাবে আমাদের পডকাস্টটা চলতে থাকবে। তো এই ব্যাপারে আমাদের হাসান ভাইয়া কি বলছেন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারিয়া আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের যে বিষয়টা ভারতীয় আগ্রাসন, তো এটা কিন্তু 2024 সালের যে নতুন করে স্টার্ট হয়েছে, এটা কিন্তু বলার কোনো ইয়ে রাখে না। হ্যাঁ, এইটা মূলত শুরু হয়েছে আমার যেটা ধারণা যে 2014-15 ওই সময়ের থেকে। একটা জিনিস আপনি দেখবেন 2008 সালেও ভারত কিন্তু জিডিপির দিক থেকে আমাদের থেকে আগায় ছিল। 2008-এর পর থেকে ভারত এবং পাকিস্তান দুইজনই কিন্তু বাংলাদেশের থেকে জিডিপির রেট থেকে আস্তে আস্তে কমে যেতে থাকে। জি, আমার মনে হয় মোল্লা আজাদ ভাই কিছু বলতে চাচ্ছেন। একটু ইন্টারাপ্ট করি ভাইয়া। জি, ভারতের আধিপত্যের বিষয়টা মোটামুটি 13-14 সাল থেকে শুরু হয়নি, এটাই আর একটু আগে শুরু হয়েছে। সেটা হলো 1981 সালে জিয়াউর রহমানকে সরানোর জন্য বা তাকে হত্যা করার জন্য একটি ফাইল খুলে
এবং সেখান থেকে শুরু হয়েছে। এবং সেকেন্ডলি আমরা একটা পেপার কাটিং পেয়েছি যেটা বেশ পুরাতন এবং সম্ভবত 11 সাল বা আশেপাশের, 11 সাল না তারও আগে, মোটামুটি বিএনপি আমলের সময় সেইখানে ছিল যে প্রায় শুধু খালেদা জিয়া এবং মানে বিএনপি সরকারকে সরানোর জন্য ইন্ডিয়া প্রায় রকে 400 কোটি টাকার বাজেট দিয়েছে। তো আসলে এটা এত লেটে শুরু হয় না, আগে শুরু হয়েছে, আমরা প্রভাবটা বুঝতে শুরু করেছি 13-14 সাল থেকে। ধন্যবাদ ইন্টারাপ্ট করার জন্য, ধন্যবাদ। সরি। না না না, সেটা অবশ্যই আমাদের যখন আমাদের একটা পডকাস্ট হবে এই বিষয়ে ভিন্ন মত বা সমমত থাকলেও আমরা যাতে সেটা অবশ্যই শেয়ার করব। তো এখানে যেটা হচ্ছে যে আমি আসলে ওইটা এক ধরনের আক্রমণাত্মক ইয়ে ছিল, সেটা একটা হয়তোবা সামরিক আগ্রাসন বলতে পারেন, বা হয়তোবা যেটা আমরা বলতে চাচ্ছি যে অন্য ধরনের মিলিটারি আগ্রাসন বা ওই টাইপের কিছু হয়তোবা ছিল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ইকোনমিক যে বাংলাদেশকে একটা ছোট দেখানোর পার্ট, এটা আমার মনে হয় যে 2014 সাল বা ওই সময়ের থেকে তাদের একটা স্টার্টিং, আমার ধারণা এটা হয়তো বা ভুলও হতে পারে। তো কারণ দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো কিন্তু পিক করা শুরু করে হচ্ছে এই 2001 সাল থেকে 2014 সাল এই সময়টাতে। 2001 সালটা ছিল আমাদের স্টার্টিং, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো মাত্র নতুন ভাবে গড়া বা নতুন করে স্টার্ট করা শুরু হয়েছে, নতুন নতুন মেশিন আমরা ইম্পোর্ট করতেছি। এর মাঝে আমাদের ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়া তাদের গাড়িগুলো আমাদের কাছে বিক্রি করা শুরু করলো। তিনটা কোম্পানি, বড় বড় তিনটা কোম্পানি কিন্তু আমাদের গাড়ির যেই কোম্পানিগুলো আছে, তিনটা কোম্পানি কিন্তু ইন্ডিয়ান, আইসার, টাটা আর অশোক। এই তিনটা গাড়ি যেহেতু আমি ধরেন এই গাড়িগুলো পারচেজ আমার করা লাগে এবং আমি যে কোম্পানিতে আছি এখানেও কিন্তু এই তিনটা কোম্পানি বাদে অন্য কোথাও থেকে কেনা হয় না, এবং এই তিনটেই হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। তো তারা কিন্তু মূলত আমাদের এই যে ট্রান্সপোর্টেশনের যে পার্টটা, মূলত ওরা কিন্তু এখান থেকে একটা পার্ট, বিগ অ্যামাউন্ট অফ পাওয়ার বা আমাদের ট্রান্সপোর্টেশনের মিডিয়ামটা ওরা দখল করে নিছে। আচ্ছা, এইটা গেল। এখন আমি আসি খুব রিসেন্ট যে কাহিনীটা, এই যে আমাদের আগস্ট মাসের যে ঘটনাটা, এটাতে আমাদের যেই মানে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আমাদের কিন্তু গাজীপুরে। এখন আপনি প্রতিনিয়ত দেখবেন কারখানাগুলো বন্ধ থাকতেছে, ঠিক আছে? কারখানা প্রতিনিয়ত আশুলিয়াতে ঝামেলা হচ্ছে, না হয় গাজীপুরে ঝামেলা হচ্ছে। এতে অ্যাকচুয়াল বেনিফিটটা কার হচ্ছে? বেনিফিটটা ইন্ডিয়ার হচ্ছে। বাংলাদেশের লাস্ট 3 মাসে 65% সেল ডাউন করছে, যা অর্ডার ছিল সব ইন্ডিয়া নিয়ে গেছে অথবা চায়না নিয়ে গেছে। এবং এটা একটা খুবই মানে প্ল্যানিং করে আগানো, ঠিক আছে? এই যে কারখানাগুলোর ভিতরে ঝামেলাগুলো তৈরি করা, হ্যাঁ, ঝামেলা তৈরি করে যে আপনার প্রোডাকশন অফ করে দেওয়া। আপনি যখন প্রোডাকশন করতে পারবেন না, মাল দিতে পারবেন না। আপনি যখন প্রোডাক্ট না দিতে পারবেন, ইভেনচুয়ালি ফরেন কান্ট্রিজ গুলো আপনার থেকে সরে যাবে। ইউএসএ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা, ওরা হচ্ছে খুব টাইম মেনটেন করে, ঠিক আছে? আপনি ওদেরকে প্রোডাক্ট দিতে পারবেন না, ওরা নগদে আপনার কাছ থেকে সরে যাবে। এবং আমাদের এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটেই হচ্ছে সস্তায় প্রোডাক্ট বানায় দেয়। আর ওদের চায়না আছে, চায়নার সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কাজ করতে চায় না, কারণ হচ্ছে ওদের ভাষার মধ্যে কিছু লায়াবিলিটিস আছে। চাইনিজ ভাষা অনেকে বুঝতে চায় না, ঠিক আছে? আবার চাইনিজের অনেক কোম্পানি আছে এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কাজও করতে চায় না। তো আমার মনে হয় যে ইকোনমিকের যে বিষয়টা বা ইকোনমিক্স এর যে আমাদের এই আগ্রাসনটা, তারা অলরেডি খুব সাকসেসফুলি কাজ করে গেছে। ইন্ডিয়ার যেই জিনিসটা দরকার ছিল বাংলাদেশ থেকে অর্ডার গুলো নিয়ে তাদের দিকে শিফট করা, এটা মোটামুটি হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বিজিএমই আছে, তাদের এই বিষয়টা আরেকটু গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ খুবই ছোট ছোট ইস্যুতে আমি দেখতেছি যে ঝামেলা করতেছে, রোড ব্লক করে দিচ্ছে, প্রোডাক্ট যাইতে দিচ্ছে না, ঠিক আছে? যেমন কয়েকদিন আগে আমি একটা ইস্যু দেখলাম, 4 বছর আগে একটা কারখানা বন্ধ হয়েছে, সেই কারখানা খোলার জন্য ওই কারখানার লোকজন আবার রোড ব্লক করছে। তাহলে এই 4 বছর তারা কই ছিল? আমার প্রশ্ন হচ্ছে এটা, এই 4 বছর তো ওনাদের এই কারখানা খুলতে মনে হয় নাই। ঠিক যখন ঝামেলা চলতেছে, মানুষ অর্ডার পাঠাইতে পারতেছে না, তখন তারা এটা ব্লক করে দিতেছে।
তার মানে এই জিনিস এই জিনিসগুলো একটা কনস্পিরেসির ভিতরেই চলতেছে। আমার এটাই মনে হয়, আমি জাস্ট এই অন্যান্য কনস্পিরেসি যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি কথা বলতেছি না, আমি জাস্ট ইকোনমিক্যাল যে এই কনস্পিরেসিটা চলতেছে বর্তমানে, এবং এটা যদি আমরা সরাইতে না পারি আমাদের ভবিষ্যতে খুবই খারাপ। কারণ আমাদের জিডিপি আসেই হচ্ছে এই আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, রেডিমেড আরএমজি যে সেক্টরটা আছে, এবং এটা ধ্বংসের পথে আছে। ঠিক আছে, এটা অর্ডার সরে যাচ্ছে, এই অর্ডার গুলো কিভাবে আমরা ফেরত আনতে পারি এটাই যাতে আমাদের দেখা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপু, আমি কি ইসকন সম্পর্কে এখন বলবো, বা নাকি আমাদের আরো কয়েকজন মেম্বার জয়েন হয়েছেন? বলেন, বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন, সমস্যা নেই, আপনার কথা আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। তো ইসকন সম্পর্কে আসলে আমার কাছে একটা বলবো যে আর্টিকেল টাইপের একটা জিনিস আসছে। আমি এইটা 100% শিওর না যে এটা কতটা ট্রু, বাট এইটা একটা সাবেক গোয়েন্দা, আমাদের ডিজিএফ এর একজন প্রধানের এটা লেখা, এবং ওই বইটার নাম হচ্ছে বাংলাদেশের রর, 171 নম্বর পৃষ্ঠাতে এই কথাগুলো লেখা আছে। যদি এই বইটা প্রবাবলি বিএনপির আমলে খুব বেশি সেল হতো, এরপর এটা নিষিদ্ধ করা দেওয়া হয়েছিল। আমি এখন পর্যন্ত জানি না এটা পাওয়া যায় কিনা, বাট আমি এই বইটা কেনার চেষ্টা করতেছি। আচ্ছা, স্কন সম্পর্কে সেখানে লেখা আছে, স্কন হচ্ছে বেসিক্যালি একটা ইসরায়েলি বা ইহুদিদের একটা প্রতিষ্ঠান, এটা হিন্দুদের না। এখানে যেটা বলা আছে এইটা হচ্ছে হিন্দু বেশধারী ইহুদিদের। এখন এই কনস্পিরেসিটা যে এত হিউজ, সেটা কিন্তু আমরা এই জিনিসটা জানার আগ পর্যন্ত জানতাম না। এবং এটা কিন্তু আমার কথা না, বা আমি কোনো পেপার বা ইয়ে থেকেও পাইনি, এটা একটা বই, যে বইটা এককালে বাংলাদেশে সেল হইতো বা এখনো হয়তো বা পাওয়া যায়, বাংলাদেশের সেই সম্পর্কে এটা তখনকার ডিজিএফআই প্রধান এই বইটা লিখছেন, এবং উনি এই কথাটা লিখছেন। এবং এই যে স্কন, এটা শুরু আপনার 1966 সালে। ঠিক আছে, এবং তাদের মেইন পেশাটাই হচ্ছে আপনার খ্রিস্টানদের চার্চে অ্যাটাক করা, মুসলিমদের মসজিদে অ্যাটাক করা, এবং এইসবের মাধ্যমে একটা ইন্টারনাল ক্ল্যাশ বাধায় রাখা। ঠিক আছে, এইটা যতটুকু জানি যে লাস্ট ইয়েতে মোল্লা ভাই প্রবাবলি হায়দ্রাবাদের একটা কাহিনী বলতেছিলেন, ওইটার সাথে আমি যখন এই জিনিসগুলো দুয়ে দুয়ে চার মিলালাম, দেখলাম যে বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি মিলে। হ্যাঁ, ওইখানের মসজিদেও তারা আক্রমণ করতেছে, হ্যাঁ, এবং একটা দাঙ্গা সৃষ্টি করা হলো, এবং ওখানে তৎকালীন প্রবাবলি 2 লাখ মানুষ মারাও গেছে ওই যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ বা এই দাঙ্গা যেটা হয়েছিল। এরপরে সেই হায়দ্রাবাদকে অবশ্য ইন্ডিয়ার মধ্যে নিয়ে নেওয়া হয়। তো আমি ইসকন সম্পর্কে এটাই যতটুক আমি পড়ে বুঝতে পারছি, জিনিসটা আর্টিকেলটা খুবই বৃহতাত্ত্বিকার। তো আমার পড়তে হয়তো বা আরো কিছু সময় লাগবে, বা আর একটু ডিপে বুঝতে আমার আরো হয়তো বা কিছুদিন সময় লাগবে, বাট আমি যতটুকু বুঝলাম এখানে আসলে ইহুদিদের হাত আছে। ইহুদিরা এখানে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, এবং যেহেতু এখানে বলা আছে যে হিন্দু বেশধারী ইহুদি, তার মানে এখানে মোসাদের লোকজন আছে, র মোসাদ, এরাই স্কনের যে মেইন জিনিসটা এটা এরাই চালাচ্ছে। তো একটু কি আপাতত আমি বলতে চাই, আরেকটা ইনফরমেশন হচ্ছে এদের যেই দফতরটা সেটা হচ্ছে নদিয়া জেলায়, এবং তারা যখন এটা সংগঠনটা তৈরি করে স্কনের, প্রথম বিষয় হচ্ছে যে এইটা কি বলবো, মানে এদের আসলে কোনো অবজেক্টিভ ছিল না। হ্যাঁ, এরা এনজিও হিসেবে ফার্স্ট স্টার্ট হয়েছিল, কিন্তু লেটার অন দেখা যায় যে তারা খুব এই মানে একটা হিন্দু প্রভাব বিস্তারকারী একটা সংগঠনে রূপান্তরিত হয়, এবং তাদের সাথে ইহুদি গোয়েন্দা সংস্থার আসা যাওয়ার একটা প্রমাণও পাওয়া গেছে অনেক সময়, এবং এটা পাকিস্তানের আইএসআইও এটা কনফার্ম করছে যে তাদের ভিতরে এরকম আসা যাওয়াও তারা লক্ষ্য করছে। আচ্ছা, ধন্যবাদ আপু, আমি আমার বক্তব্য এই পর্যন্ত রাখতে চাচ্ছি এই বিষয়ে, যাতে আমাদের আরো একজন ভাই জয়েন করছেন, তো আমরা সবাইকে সুযোগ দেওয়ার জন্য আমার বক্তব্য এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ। ইভান ভাইয়া, আপনার কথা আমরা এবার শুনবো।
প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু থ্যাঙ্কস দিতে চাই মোল্লা আজাদ ভাইকে এবং হাসান ভাইকে। আমি এই দুইটা পয়েন্ট তুলতে চাইছিলাম, বাট ভাইয়ারা এই পয়েন্টটা তুলে দিছে। মোল্লা ভাই যে এই যে রয়ের যে বাজেটের ইস্যুটা 400 কোটি টাকার, আর সো আর হাসান ভাইয়ের ব্যাপারটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমাদের ইভান মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এর পরে আকবর ভাইয়ের কাছে একটু শুনি। আকবর ভাই, আপনি রেডি আছেন? হ্যাঁ, আনমিউট করুন। ও আচ্ছা, আই এম রিয়েলি সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হয়তো একটু নেট বাজে যেতে পারে, বাট এই আর কি। এখন আমার এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ওইভাবে একদম ডিপে কোনো কিছু আমি এখনো বের করতে পারি নাই। বাট অ্যাকচুয়ালি যেটা যে হাসান ভাই যেটা যেটা বললো অ্যাকচুয়ালি যে হ্যাঁ, ইয়াটা কি বলে এখানে লাইক অনেক কি বলবো অনেক স্পাই বা অনেক গোয়েন্দা এরকম ধরনের ইয়ার কানেকশন আছে, হ্যাঁ, অবশ্যই আছে। এখন এটার সাথে হচ্ছে এখন এখানে তাদের অ্যাকচুয়ালি প্ল্যান যেটা মানে ভাইয়ের সাথে যেটা অ্যাড করবো, সেটা শুধুমাত্র যে একটা যে যে কমিউনাল বা মানে সামাজিক কোনো একটা ক্ল্যাশ লাগানো বা এরকম ইয়ার পাশাপাশি তারা হচ্ছে চাইতেছে কি মানে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোত্রের মানে যারা যারা আছে, যে কোনো যেসব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা যারা আছে, এদের মাঝখানে হচ্ছে ইয়া করাটা, এদের মাঝখানে ব্যারিয়ার ক্রিয়েট করে দেওয়া, বা হচ্ছে এদের মাঝখানে হচ্ছে ওই মেন্টাল বা একটা কি বলবো মানে যে মানে মানসিক একটা চাপ ইয়া করে দেওয়া, যে না মানে একদল ভাববে একদল খারাপ, আর একদল ভাবে একদল খারাপ। এরা হচ্ছে মানে এদের মধ্যে ওই মিল, ওরা হচ্ছে লাইক এরকম ওদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ওরা বেশি অ্যাটাক মানে ইয়া করতে চায় অ্যাকচুয়ালি। তো এখন এতটুকুই আর কি, যতটুকু আমি যেটা আমি ইয়ার ইসকনের মানে ইসকন রিলেটেড যেটা আমি অ্যাকচুয়ালি জানলাম, যেটা যেটা অ্যাকচুয়ালি আমি আশেপাশে যেসব রিলায়েবল সোর্সেস থেকে বা আশেপাশে যারা যারা হচ্ছে একদম রিসার্চার যারা মানে আমার কিছু কিছু আছে, চেনা জানা লোকজন আছে মানে এখান থেকে যাদেরকে শুনলাম, মানে এদের হচ্ছে শুধু প্রোপাগান্ডাটা মানে শুধুমাত্র যে মানুষের মধ্যে মানুষের ইয়া লাগানো তা না, এদের এখনো ফিউচারে হিউজ ইয়ে আছে যে হ্যাঁ এরা কে কোন একটা সামনে কোন একটা যুদ্ধ বা সিভিল ওয়ারও হইতে পারে, ওয়ার্ল্ড ওয়ারও হইতে পারে, বা যে কোনো একটা মানে একটা কি বলবো মানে বিগ স্কেলের কিছু একটা মানে আর কি ইয়াতে আছে যে হ্যাঁ সামনে মানে হয়তো কিছু একটা হবে, বা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওভারঅল পুরা ইকোনমি, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিতেই একটা এফেক্ট পড়বে। যেটা যেটা অ্যাকচুয়ালি এটার পাশাপাশি একটা হিস্ট্রি আমি মানে অ্যাকচুয়ালি কতটুকু শিওর আমি জানি না, একটা হচ্ছে এটা আমার জাস্ট একটা নিজের একটা ওপিনিয়ন যে আমি কিছুটা হলেও মানে বুঝি যে হয়তো ওয়ার্ল্ড ওয়ার 3টা আর কি হয়তো শুরু হয়ে গেছে, ফ্রম মাই মানে আমার ওপিনিয়নে। যে হ্যাঁ মানে যদি এই ইয়ার মাঝখানে যদি ইয়া করি, কিন্তু এরকম এরকম ইয়া কিন্তু মানে মেইনলি ইয়া শুরু শুরু হয়েছে যখন হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যখন এটা লাগলো, ওটার আমি এটা আমি যতটুকু আমি দেখছি যে এরকম ক্ল্যাশেস বা এরকম কমিউনাল ক্ল্যাশেস আর কি ওই সব ইনসিডেন্টের পর থেকে আর কি বাড়া শুরু করছে। আগে থেকে তো ছিল, আগে থেকে ভাবে আর কি হাইলাইটেড স্পেসিফিক জায়গায় হাইলাইটেড হয়েছে, বাট মানে আমি মনে করি যে ওটার পর থেকে আর কি মানে যে রাশিয়া ইউক্রেনের ওই ক্ল্যাশের পর থেকে এইসব জিনিস আরো হওয়া শুরু করছে, আরো মানে আরো ফ্রিকুয়েন্টলি হওয়া শুরু করছে, আর সেগুলো অনেক জিনিস হাইলাইটও আসতেছে। এতটুকুই আপাতত বলবো। এখন আরো এই ছোট মাথায় আর কতটুকু আমি বুঝতে পারবো সেটা না, আরো রিসার্চ করার বাকি আছে। যা 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 বললাম যতটুকু আমার নিজের বুদ্ধির জায়গা থেকে বা আমার নিজের ওপিনিয়নের জায়গা থেকেই যতটুকু বুঝলাম বললাম। আমি এখন ধন্যবাদ আকবর মোল্লা ভাই ভাইয়াকে। ইয়ার এবার কাছে যাবো, আমরা ইভান ভাইয়ের কাছে যাবো। ইভান ভাইয়ের কাছে যাই একটু। হ্যাঁ, সরি আমার একটু কানেক্টিভিটি ইস্যুস হয়ে গেছিল আই গেস। তো যেটা বলছিলাম আর কি,
মোল্লা ভাইয়ের যে কথাটা 400 কোটি টাকার যে বাজেটটা, আর হাসান ভাই যে কথাটা তুলেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের রয়ের যে কথাটা, দ্য বুক ইজ প্রবলি রাইট নাও ব্যান্ড, আবার হচ্ছে প্রবলি পাবলিশ করে দেওয়া লাগবে। তো এই বইটা আমিও পড়েছি, খুব সম্ভবত আশোক রানা বইটার রাইটারের নাম। সো এই দুইটা ক্ষেত্রেই দুই বড় ভাই যে কথাটা বললেন, আমরা অলরেডি দেখতে পারি যে আজকের যে টপিকটা ভারতীয় আগ্রাসনের, ওদের যে প্রোপাগ্যান্ডা বলি, ওদের যে পলিসি প্রমোশন বলি, এবং এর সাথে ওদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলি, মানে এখানে কতটা ভয়ঙ্কর লেভেলের ফাইন্যান্সটা ওরা করে যে শুধুমাত্র খালেদা জিয়াকে সরাইতে, জাস্ট বিকজ অফ আর অ্যান্টি ইন্ডিয়ান পলিসিস, তাকে সরানোর জন্য হচ্ছে তারা 400 কোটি টাকার একটা বাজেট রাখছে আলাদা, জাস্ট খালেদা জিয়াকে সরানোর জন্য। বাকি যেগুলো জানি না, এগুলো তো জানি না, এটা তো জাস্ট ফাঁস হইলো। এনিওয়েজ, আজকে যেহেতু প্রোপাগ্যান্ডা, পলিসি প্রমোশন এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে কথা আসছে, আমি একটু সোভিয়েতদের একটা মানুষের একটা এক্স কেজিবি এজেন্ট এর কথা আনতে চাই, ইউরি বেজমেনফের। সে হচ্ছে এরকম যুক্তরাষ্ট্রেও এরকম একটা প্রোপাগ্যান্ডা বা পলিসি প্রমোশন মার্কসিস্টদের, সোভিয়েতদের একটা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য সে হাতে নিছিল, এবং সেখানে 4টা স্টেজ রাখছিল। সবগুলো স্টেজ নিয়ে ডিসকাস করবো না, বাট মূল পয়েন্টটা আমি আনতে চাচ্ছি, সেটা কি, দ্য বোম্বার্ডমেন্ট অফ ইনফরমেশন। এটা কি আপনার এখন সোশ্যাল মিডিয়ার যুগ আসাতে এটা আরো ইজি হয়ে গেছে, উইচ ইজ এত এত ইনফরমেশন, এবং সেটা পলিটিক্যাল বলি, রিলিজিয়াস বলি, সোশ্যাল বলি, ইন্ডিভিজুয়ালিস্টিক বলি, যে কোনো ধরনের ইনফরমেশন মানে পুরো একটা জেনারেশনের মধ্যে ছড়ায় দেওয়া, যাতে মানুষ কোনো কনস্ট্রাকটিভ কোনো ডিসিশনেই না আসতে পারে। সো এরকম একটা জিনিস আমরা অলরেডি ফেস করতেছি, যখন আমরা ফেসবুকে দেখি কন্টিনিউয়াসলি আমরা স্ক্রোল করতে থাকি, বা হচ্ছে এরকম দেখতে থাকি যে মানে দেখা যাচ্ছে যে আমরা বাইরে থাকি, ফোনটা একটু রাখে দেই, বাসায় এসে দেখা যায় হচ্ছে যে কি মিস করে ফেললাম। সেখানে একটা নিউজ চেক করা, ফ্যাক্ট চেক করা তো মানে খুবই মানে পরের বিষয় আসলে। তো এরকমই একটা কাইন্ড অফ স্ট্র্যাটেজি এখন প্লে করা হচ্ছে আমাদের এখানে, যেমন আওয়ামী লীগের যে সিআরআই যে টিম বলি, বট অ্যাকাউন্টস থেকে দিয়ে শুরু করে, এমনকি আমাদের নর্থ সাউথের এক ভাই আছে, খুব সম্ভবত ভাইটার নাম আসিফ হায়দার রাফি ভাই, উনি খুব সম্ভবত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ওনারও এরকম একটা অ্যাকাউন্টে আওয়ামী লীগ সিআরআই নিজের মানে বট অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাংরি রিয়াক্ট দিয়ে অ্যাটাক করে। তো এই তো বললাম হচ্ছে ওদের একটা প্রোপাগ্যান্ডার একটা অংশ। এখন হাউ ডু উই ফাইট ইট? ইভান ভাইয়ের কাছে হাউ ডু উই ফাইট এর আগে আমরা ইভান ভাইয়ের পরে আবার মোল্লা আজাদ ভাইয়ের কাছে যাব, এবং আশিক ভাইয়ের কাছেও যাব। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা মানে মিস করতেছি, বা আমি চাচ্ছি এটা আমাদের পডকাস্টের মধ্যেও আসুক, সেটা হচ্ছে আমাদের এই প্রোপাগান্ডা গুলো ছড়াতে ভারতীয় গণমাধ্যম যে ভূমিকাটা পালন করতেছে এইটা নিয়ে একটা আলোচনা হোক। আর বলিউডের মাধ্যমে সংস্কৃতির প্রভাবে যে আমাদের মনস্তাত্ত্বিক প্রোপাগান্ডাটা তৈরি হয়েছে যে পাকিস্তান মানেই জঙ্গি, এরপরে হয়তো বা আমাদের ক্রিয়েট হবে বাংলাদেশ মানেই জঙ্গি। তো এই জিনিসটাও আমি চাচ্ছি একটু হাইলাইট হোক। ইভান ভাইয়া এই বিষয়টাতে কি মনে করেন? আচ্ছা, বলিউডের এগুলো তো এখন মানে মানে আমি যেটা বলতেছি এগুলা মানে একটু কাইন্ড অফ আইসবার্গের নিচের লেভেলের। বলিউডের এগুলা মানে কাইন্ড অফ টিপ অফ দ্য আইসবার্গের, যে হচ্ছে একটা জেনারেশনের উপর পুরো হচ্ছে, আমি বলি কলকাতার যেসব ডেইলি সোপ গুলা বলি, আপনি যদি দেখেন এই যে খুব সম্ভবত 2014-এর দিকে যে এই যে পাখি ড্রেস না কিনে দেওয়ার কারণে একটা মেয়ে হচ্ছে মানে মারা গেল, ওই টাইমে একটা জোকস বের হয়েছিল যে পাকিস্তানিরা আমাদেরকে জোর করে হচ্ছে উর্দু গিলাইতে চাইছে, পারে নাই। ভারতীয়রা খুব ভালোই গিলাইতে পারছে, কোন দিক দিয়ে গিলাইতে পারছে জানি না, বাট এমন ভাবে গিলাইছে যে এখন সেটা মানে না গিলতে পারলে হচ্ছে দেখা যায় মরণের মতো দশা চলে আসে। সো ওই টাইম থেকে একটা বিষয় চলে আসছে। যেমন এখনো একটা মিম দেখলাম কয়েকদিন আগে, যে যতই আমরা ভারতীয় বয়কটের ডাক ডাকি না কেন, পুষ্পা 2 দেখার জন্য আমরা সবাই যাব, বা সবাই একটা পেমেন্টের ব্যবস্থা করে রাখবো। সো দিস ইজ ওয়ার দেয়ার প্রোপাগ্যান্ডা এন্ড দেয়ার পলিসি প্রমোশন হ্যাজ পাস্ট। এই জায়গায় ওরা জিতে গেছে। ইভেন আমি যদি বলি ওই যে কি বলবো এটাকে, রয়্যাল এনফিল্ড যে বাইকের বিষয়টা, আমাকে গতকালই আমি নাম বলবো না, বড় ভাই নব দিছে, সে হচ্ছে ইফাত গ্রুপের এক কারোর সাথে কানেক্ট হইতে চাচ্ছে, যাতে সে তার রয়্যাল এনফিল্ড কত দূর মানে তার স্ট্যাটাসটা জানতে চাচ্ছে, সবকিছুই এটা নিয়ে আমাকে উনি নক দিচ্ছে। পাশাপাশি উনি ওপেনলি অনলাইনে হচ্ছে ভারতীয় মানে পণ্য বয়কট করার ইয়াতেও যুক্ত আছেন।
তো এটা আমি এভাবে বলতে চাচ্ছিলাম না। সো এই দিক থেকে আসলে মানে বলিউডের ভারতীয় মানে বলিউডে যে প্রোপাগ্যান্ডা বলি, ওদের যে ইন্ডিয়ান পলিসি আমাদের মধ্যে কালচারাল উইং এর মধ্যে ঢুকায় দেওয়া, এই জায়গাটা ওরা বেশ সাকসেস, এবং এমন ভাবেই সাকসেস যে মুখে বলতেছি ভারতীয় বয়কট, ভারত পণ্য বয়কট করো, এই করো সেই করো, আবার হচ্ছে পরের দিন দেখতেছি ইন্ডিয়া ভিসা নেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কের সামনে আমি ইউনিভার্সিটি যাওয়ার সময় দেখতেছি বিরাট বড় বড় লাইন সকালে। সো দিস ইজ ওয়ার দে হ্যাভ সাকসিডেড অ্যান্ড উই হ্যাভ ফেইলড। এবং আমি বলতেছি না আমাদের কোনো দোষ দিচ্ছি বা কিছু না, অ্যাকচুয়ালি এভাবে ইটস মোর লাইক কি বলবো, ইটস 15-16 বছর ধরে আমরা পুরো একজন ভারতীয়র আন্ডারে ছিলাম তো অ্যাকচুয়ালি। সো ইটস লাইক মানে এটার একটা মোমেন্টাম আসে গেছে যে একটা ফ্যান এই যে ঘুরছে, ফ্যানটা হচ্ছে আপনি অফ করার সাথে সাথে তো মানে সাথে সাথে তো বন্ধ হবে না, একটা হচ্ছে একটা মোমেন্টামের পর সে হচ্ছে বন্ধ হবে। সো আমরা এরকম একটা স্টেজে আছি আর কি কারেন্টলি এখন। সো there's good news and there's bad news at the same time. তো এই তো বললাম। সো এই ক্ষেত্রে কি করা যায়, এটা এটা লাস্ট পডকাস্টেও আমি বলেছিলাম যে আমি একটু আগে যেটা ডিসকাশনটা শুরু করেছি ভেরি মানে আইসবার্গের নিচের থেকে, এগুলা আইসবার্গের উপরের আলোচনা, এবং মানে ওখান থেকে আর কি ব্যাপারগুলো আসে। এই যে মোল্লা ভাই যে বললো 400 কোটি টাকার বাজেট রয়, এগুলোর মধ্যে এই বিষয়গুলো পড়ছে। রয়ের কাজ কিন্তু অনেক জায়গায়, মানে খালি যে মানে খালেদা জিয়াকে সরাই দিবে বা জিয়াউর রহমানকে মারে ফেলবে এগুলা না, এগুলো তো ওদের মানে ডিরেক্ট অপারেশন, মানে একবারে লাস্ট মোমেন্টে। কারণ মানে হাউ টু সে দিস এক্স্যাক্টলি, আমি যে যে আইডিওলজিক্যাল সাবভার্সন যে কথাটা তুললাম কেন, খালেদা জিয়াকে সরানো বা জিয়াউর রহমানকে মারা ইটস আ ভেরি শর্ট টার্ম প্ল্যানিং, ইজিলি কিন্তু ওরা ধরা পড়ে গেছে। হাউএভার এই যে লং টার্ম প্ল্যানিংটা, ঠিক আছে, এই যে পাখি ড্রেসের জন্য মানে কিনতে না পারার জন্য মরে যাওয়া, মানে একটা বলিউডের মতো স্টাইল না কাপড় চাপড় পরার জন্য উতলাও হয়ে যাওয়া, রয়্যাল এনফিল্ড বাইক না পাইলে হচ্ছে মাথা গরম হয়ে যাওয়া, এইগুলা হচ্ছে এই আইডিওলজিক্যাল সাবভার্সনের মধ্যে পড়ে। যে পুরো একটা গোটা জেনারেশনকে, কমপ্লিট একটা জেনারেশনকে কিভাবে হাত করে নেওয়া যায়, যে ইনফ্যাক্ট এমন একটা অবস্থা এখন আসে গেছে যে ইন স্পাইট অফ এভরিথিং এন্ড ডিসপাইট অফ এভরিথিং ইজ ক্লিয়ার নাও, যে এই 15-16 বছরের কমপ্লিট রেজিমটা ওয়াজ ডান বাই দ্য ইন্ডিয়ানস। 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের উপর যে তাণ্ডবটা চালাইছিল, ইট ওয়াজ ডান বাই ইন্ডিয়ান। আমি আরেকটা এখানে ইম্পর্টেন্ট কথা বলি, এই যে হিন্দুত্বার সাথে এবং ইসকন এবং এই বিষয়গুলোর সাথে কানেকশনটা দেই, এই যে লাশের উপর দাঁড়ায় যে নৃত্য করা, এই রিচুয়ালটা এটা কিন্তু একটা হিন্দুত্বা রিচুয়াল। এটা আমি লাস্ট এপিসোডেও বলছিলাম যে দ্য গ্রেট আরিয়ান রেস থিওরি, যে ওদের একটা আছে ফিলোসফি আছে যে মেরে ফেলার পর আপনার লাশের উপর হচ্ছে ডান্স করা, দিস ইজ সামথিং লাইক দ্যাট। সো এখান থেকে ওই ব্যাপারটা এসেছে, ওইটার পিছু ছিল ওরাই। শুধু তাই না, আপনি যদি 2001 থেকে 2006 সালে বিএনপি জামাতের যে জোট সরকারটা যখন ছিল, এখন ভারতীয় মিডিয়াকে যেরকম করতে দেখতেছেন না, ওই টাইমে লুৎফুজ্জামান বাবর, তারেক জিয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিএনপি জামাতের নেতা কর্মীর এগেনস্টে সেম লেভেলের প্রোপাগান্ডা চালানো হয়েছিল, এবং পত্রিকাতেও। এবং এর মধ্যে আমাদের ছিল, আমাদের প্রথম আলো ছিল মানে একেবারে টপে, মানে ইনফ্যাক্ট। এবং আমি জানি না কেউ এটা মানবে নাকি, আমি জানি না এখানে কে কোন পলিটিক্যাল ফিলোসফিতে বিলিভ করে। এখানে ফ্ল্যাগ বেয়ারার যে পলিটিক্যাল পার্টি ছিল সেটা হচ্ছে আমাদের লেফট উইং এর যেসব ভাইয়েরা ছিল, যাদেরকে অনেকে মজা করে শাহবাগি বলে, যাদেরকে অনেকে মানে বাম সংগঠন আমরা যাদেরকে বলি, এরা ছিল এদের ফ্ল্যাগ বেয়ারার। এমনকি যে একটা টার্ম ইউজ করা হয়েছিল তারেক জিয়ার ক্ষেত্রে, যে খাম্বা টার্মটা যে ইউজ করা হয়েছিল, এটাও এসেছিল বাম সংগঠনের কাছ থেকে। সো দিজ আর কানেক্টেড। এবং এই বামরা কিন্তু সেম এই লেনিনবাদ, সোভিয়েত বাম। এই কারণে কিন্তু আমি এই যে ইউরি বেসমেনফ এর কথাটা আনছি, আইডিওলজিক্যাল সাবভার্সনের প্রজেক্টটা, এই প্রজেক্টটাই কিন্তু ভারতীয়রা ইউজ করতেছে, রাশিয়া ইউজ করতেছে হচ্ছে ইউএসএ তে। দে আর অলমোস্ট সাকসিডেড। আপনি ইউএসএ এর দিকে তাকান, মানে মানে ওরা জানে না, ওদের জেনারেশনটা জানে না হোয়াট টু ইভেন বিলিভ ইন রাইট নাও। আপনি ওদেরকে বলবেন যে আমি একটু আউট অফ লাইন যাওয়ার চেষ্টা করতেছি, একটা ভিডিও দেখলাম সেদিন, ইজ ইট মোরালি কারেক্ট টু হ্যাভ ইন্টারকোর্স উইথ আ চিকেন? ওকে, ওরা এটার কোনো অ্যান্সার দিতে পারতেছে না। আমাদের কাছে, আমাদের বাঙালির কাছে, আমাদের মানে বাদামি চামড়া আমরা যারা আছি, আমাদের সাউথ এশিয়ান মানুষদের কাছে কোয়েশ্চেনটাই ইটস অ্যান ইললজিক্যাল থিং। বাট এটা নিয়ে ওরা খুবই কনফিউজ, ওরা খুবই ভাবনা চিন্তায় পড়ে গেছে। সো ওই জায়গায় কিন্তু প্রজেক্টটা ইট হ্যাজ ওয়ার্ক। আমাদের এখানে অলমোস্ট কাজ করতেই নিছিল, অলমোস্ট, এক্সেপ্ট ফর দিস 2024 থিং। এই কারণেই ভারতীয়রা মিডিয়া, আপনি রিপাবলিকান বাংলার দেখবেন আমাদের দাদা বাবুরা মানে পাগল হয়ে গেছে, বিকজ
ইটস লাইক 15 দিনে ওদের এত বছরের 16-17 বছরের এত ফাইন্যান্সিয়াল প্রজেক্ট থেকে শুরু করে একদিনে ভাঙে গেছে জাস্ট বিকজ অফ আ হিউজ মাস মুভমেন্ট, রেভলিউশন, যাই বলেন না কেন আপনি। এবং কমপ্লিটলি, এবং এটার একটা ওয়ে আছে, এটা সলিউশনটা নিয়ে আমি কথা বলতেছি। সলিউশনটা কেন ইম্পর্টেন্ট? ইউরি বেজম্যানফই বলে দিছিল, দ্য হুইসেল ব্লোয়ার, একটা ন্যাশনালিস্টিক আইডিয়াল লাগবে, একটা স্ট্রং রিলিজিয়াস আইডেন্টিটি লাগবে। এটা আমি বলতেছি না একটাই হইতে হবে, ওই ন্যাশনালিস্টিক আইডেন্টিটিটাও পড়তে হবে। কালচারাল একটা স্ট্রং আইডেন্টিটি লাগবে, সো স্ট্রং যে কোনো ধরনের প্রোপাগ্যান্ডা বা কোনো ধরনের কি বলবো এটাকে, ফরেন পলিসি প্রমোশন বলি বা কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনার এই জেনারেশনকে চাইলেও ব্রেন ওয়াশ করতে পারবে না। এবং এই জিনিসগুলাই কিন্তু মানে তখন এগুলো ধরতে পারেনি কেন, 2001 থেকে 6 সালের বিএনপি জামাতের যে জোট সরকার, বিকজ ওই টাইমে মিডিয়াটা ছিল ওয়ান ওয়ে ব্রডকাস্ট। টিভি আমাকে যা বলতেছে, নিউজ পেপার আমাকে যা বলতেছে, আমি তাই পড়তেছি, তাই দেখতেছি, আমার আর কাউন্টার অ্যাকশন করার কোনো উপায় নেই। কিন্তু এখন আমরা ধরতে পারতেছি, এখন প্রথম আলো কোনো নিউজ করলে আমরা নিজেরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ভাইয়া আছে, ফারদিন হাসান ভাই, উনি নিজস্ব মিডিয়া খুলে ফেলেছেন, দ্য ইনকোয়েস্ট। এবং সো দিস ইজ হাউ ইটস ওয়ার্কিং। এবং দেখছি আরেক, আমি জানি না, আরেকটা উদ্যোগ নেওয়া হচ্ছে, খুব সম্ভবত সেন্ট্রিস্ট নেশন নাম দিবে, যারা নিজেরা ভারতীয় প্রোপাগ্যান্ডা ফাইট করার জন্য একটা উদ্যোগ নিবে নিজেদের থেকে। সো একটা সিটিজেন জার্নালিজম একটা বিষয় আসে গেছে, এই কারণে এই বিষয়গুলো আমরা ধরতে পারতেছি, এখন আমরা চাপ প্রয়োগ করতে পারতেছি, আমরা হচ্ছে বাধ্য করতেছি মিডিয়াদেরকে টু শো দ্য অ্যাকচুয়াল নিউজ। সো দিস ইজ এ গুড থিং। যার কারণে এই যে ডেইলি যায় যায় দিন বলি, দৈনিক যায় যায় দিন বলি, তারপর কালের কণ্ঠ বলি, অলরেডি প্রথম আলো এদের প্রোপাগ্যান্ডার এগেইনস্টে কিন্তু ইয়া করে ফেলছে। এখন আপনি বলবেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রথম আলো যেইভাবে খালেদা জিয়া, আমি কিন্তু বিএনপি কোনো নাম পদ নাই, আমি জাস্ট যেটা সত্য এটাই বলতেছি, খালেদা জিয়া এবং তারেক জিয়া থেকে শুরু করে ওই টাইমে বিএনপি জোট সরকারের প্রত্যেকের এগেনস্টে যেভাবে ব্যঙ্গ কার্টুন বানাইছে, এই আওয়ামী লীগের টাইমে একজনেরও সেভাবে তাদের এগেনস্টে যায় নাকি। 15-16 বছর ধরে এত কিছু হয়ে গেল, একটা কিছু এটা নিয়ে কোনো লেখালেখি নাই, কোনো কিছু নাই। মানে দিস ইজ হাউ দে ডু ইট। এন্ড এখন এবারও চেষ্টা করছে কিন্তু পারে নাই। কারণ ওরা ভাবছিল কি খালি মানে বিএনপি পন্থী মানুষের বা যারা বিএনপি করে তারাই মনে হয় শুধুমাত্র তারেক জিয়া বা খালেদা জিয়া বা লুৎফুজ্জামান বাবরকে সাপোর্ট করে। না, নট এরকম হইতে পারে আমি বিএনপি কে ভোট দিব না নির্বাচন যখন আসবে, বাট স্টিল আমি তাদের পলিসিতে ফুল থামস আপ দিই after knowing what they did. So that's the thing. এবং এই ক্ষেত্রে যে এই যে সলিউশনটা ইউরি বেজম্যানফ আগে দিয়ে গেছে, সেম জিনিস জিয়াউর রহমানও ট্রাই করছিল। এই যে ওনার যে বাংলাদেশ যে জাতীয়তাবাদী যে পলিসিটা, যে জিনিসটা ফিলোসফিটা উনি ন্যাশনালিস্টিক প্রতিষ্ঠা করতে চাইছিল, এই জিনিসটা ইউরি বেজম্যানফ করছিল। এমন স্ট্রং একটা রিলিজিয়াস, কালচারাল, সোশ্যাল এবং ন্যাশনালিস্টিক আইডেন্টিটি ক্রিয়েট করতে, যে বাইরের থেকে যত ধরনের ফরেন পলিসি বা ফরেন ইন্টারভেনশন বা প্রোপাগান্ডা মানে এরকম চালানো হোক না কেন, কোনোভাবে আপনি জেনারেশনকে এটা ইয়া করতে পারবেন না। এবং এই জিনিসটাই জিয়াউর রহমান স্টার্ট করছিল, এবং দেয়ার ওয়াজ নো ওয়ে টু স্টপ হিম, দেয়ার ওয়াজ নো ওয়ে টু বাই হিম অফ। তাকে কেনা যাচ্ছিল না, তাকে লোভে ফেলা যাচ্ছিল না, তাকে কোনো ভয় দেখানো যাচ্ছিল না। হেন্স দ্য আলটিমেট স্টেপ ওয়াজ টু অ্যাসাসিনেট হিম। সো ইয়া, আমি ছোট করে অনেকগুলা কথা বলে দিলাম, এন্ড আমি এখানে আপাতত আমার কথাটা অফ রাখবো। থ্যাংক ইউ। আচ্ছা, মোল্লা ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা একটু আশিক ভাইয়ের কাছে যাই। যদি উনি এই আমাদের ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে উনি যদি একটু ডিটেইলসে কথা বলতেন। আশিক ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? সরি, আজকে ওরকম মানে আমি হয়তো লিখে যেভাবে আপনাদেরকে বলতে পারবো ওভাবে আমি আসলে এখন বলতে পারতেছি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। But আমি দেখছি যে না, আমার থেকে এখানে অনেক অনেক মানে ইন্টেলেকচুয়াল পার্সনরা এখানে আছেন। তো আমি ওনাদের থেকে, যেমন ইভান ভাই একটু আগে যে এত সুন্দর করে বললো, আমি জাস্ট ওনার কথাগুলো মানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছিলাম। আমি অনেক কিছু জানি না ইভান ভাই, থ্যাংকস টু ইউ যে আপনি আমাদেরকে আসলে অনেক কিছু জানাইছেন। মানে এটার জন্য অনেক অনেক থ্যাংকস, অনেক ইনফরমেটিভ ছিল ইনফরমেশন গুলা। আর আজকে মনে হচ্ছে না আমি পারবো, বাট আমি চেষ্টা করবো, যদি এর মধ্যে যদি আমি কোনো টপিক যদি আমি পাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আপনার মানে অনগোয়িং চালান, আমি আসি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবারে আমরা আবার আমাদের টপে চলে যাই, আমাদের মোল্লা আজাদ ভাইয়ের কাছে চলে যাই। মোল্লা আজাদ ভাইয়া যদি এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করতেন বা দৃষ্টিপাত করতেন, কারণ আমার মনে হয় আমাদের বাংলাদেশি মিডিয়া এটা এই দিকে তাকাচ্ছে না। ধন্যবাদ। আসলে বাংলাদেশি মিডিয়ার কথা বললেন,
বাংলাদেশি মিডিয়ার আমার জানা মতে বেশিরভাগই র থেকে ফান্ডিং পায়। আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল সেই মোটামুটি 2022 সালে তো একটি সাংবাদিক ছিল, সে মোটামুটি বিএনপি মাইন্ডেড ছিল কি না ছিল সেটা জানি না, বাট মানে সে মোটামুটি নিউট্রাল ছিল। সে হঠাৎ করে বিএনপি, জামাত এগুলোর এগেনস্টে বলা শুরু করলো, আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করলো, অনেক কিছু বলা শুরু করলো। তো আমাদেরই বিএনপির একজন বড় ভাই মোটামুটি স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রালে আছেন, ওনার নাম এখানে আমি নিচ্ছি না, কারণ যেহেতু যে সাংবাদিকের কথা বলছি তার সাথে একবারে ডাইরেক্ট আমার কাছে পেপার কাটিং বা কোনো রকমের কোনো এভিডেন্স নাই সেক্ষেত্রে। তো তার সাথে দেখা হলে সে জিজ্ঞাসা করে যে তুমি তো এরকম ছিলে না, এখন এরকম ভাবে এত এগেনস্টে লিখছো বা এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছ কেন? সে উত্তর দিয়েছিল, ভাই আগে আমি মাসে 30 থেকে 40 হাজার টাকা কামাতাম, আমার সংসার ঢাকাতে থেকে সহজে চলতো না, সেখানে এখন জাস্ট আপনাদের এগেনস্টে লিখার জন্য আমাকে প্রত্যেক মাসে 1200 পাউন্ড করে বেতন দেওয়া হয় ফ্রম র। তো এই বিষয়গুলো স্বাভাবিক। এতদিন এই যে মুন্নি শাহর কথা একটু আগে বললাম যে তার অ্যাকাউন্টে মোটামুটি 134 কোটি টাকা ছিল, তার মধ্যে 120 কোটি টাকা রিসেন্টলি তুলে ফেলা হয়েছে এবং 14 কোটি টাকা এখনো ব্যাংকে তার ব্যাংক অ্যাকাউন্টে স্টে করছে। এবং তারপরেও তাকে কোনো প্রশ্ন এখন বন্ধ করা হয়নি যে সেই টাকাটা সে কোথায় পেল। একজন সাংবাদিকের ইনকাম হতে পারে ভালো, সেখানে 40,000 হতে পারে, 50,000 হতে পারে, 5 লাখও হতে পারে, বাট 120 কোটি টাকা সে তুলে নিল, বাকি 14 কোটি টাকা থাকলো, মোট 134 কোটি টাকার সে ফান্ডিংটা কোথা থেকে পেলো এবং কিসের জন্য পেলো, এই প্রশ্নটা করার মতো এখন পর্যন্ত কেউ নাই। এটা একটা বড় ইস্যু। আর মোল্লাদ দ্বিতীয়ত ভাই, এখানে আমার একটা কথা আছে, যেমন অনেক জায়গায় কিন্তু আমি পোস্ট মানে দেখলাম যে কেউ কেউ এটা ক্লেম করতেছে যে মুন্নি শাহের যে 134 কোটি টাকার যে অ্যাকাউন্ট, এটা নাকি তার হাজবেন্ডের। এটা কতটুকু সত্যি এই জিনিসটা, বুঝতে কতটুকু পারছেন? সত্যি এটা এটা তো মেন ইস্যু হচ্ছে আপনার দীপুমণি যদি তাকান, আমাদের হুম, ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী জি। দীপুমণির তার নিজের নামে কোনো টাকা নাই, সম্পূর্ণ টাকা ছিল তার হাজবেন্ডের নামে, এবং সেই হাজবেন্ডের সে টাকার ওইসব মানে ইস্যুর কারণে মোটামুটি মোস্ট প্রবাবলি ইউএইতে একটি কেস হয়ে সে সেখানে জেল খাটছে মানি লন্ডারিং এর কেসে। তো এগুলো তো নর্মাল বিষয়, আমরা তো এটা তো ওপেন সিক্রেট যে বাংলাদেশে যত এমপি মিনিস্টার আছে মোটামুটি তাদের বউ, মেয়ে, ছেলে এদের নামে সব টাকা পাঠিয়ে রাখে। মুন্নি শাহ এখন হাজবেন্ড কি করে সেটা তো লিখেনি, এটার উত্তরটা একটু দেওয়া উচিত আই গেস। হ্যাঁ, সেটা আবার কেউ কেউ কমেন্টে এইভাবে লিখতেছে যে কেবলমাত্র আপনার ধরেন এই যে ঋণ খেলাপি ছাড়া তো এরকম একটা মানুষের ব্যাংক অ্যামাউন্ট এত হওয়া সম্ভব না। আর ব্যাংকে তো সেই পরিমাণ টাকা আপনার ঢুকাবে না যে টাকার ব্যাখ্যাটা আপনার দেওয়া যায়, মানে মানুষ এভাবে কমেন্ট করতেছে, বুঝতে পারছেন? সেটা তো অবশ্যই। আর দ্বিতীয় বিষয় যেটা আসে যে আমরা অনেক রকমের কথা বললাম, রয়ের প্রপাগান্ডা এই ওই ওই এই সবকিছু বলে, কিন্তু রিসেন্ট এবং মোটামুটি 15 বছর আগে আমাদের বিডিআর বিদ্রোহের যে ঘটনা, এটা নিয়ে আপনাদের সবার অনেকের হয়তো বয়স আমার থেকে একটু বেশি, অনেকের একটু কম, আপনারা সবার মনে আছে কিনা সেখানে বিডিআর বিদ্রোহের ওরা অনেকের মুখে সে গেরুয়া কালারের ব্যান্ডানা মুখে জড়ানো ছিল তাদের মুখ ঢাকার জন্য। এবং সেই সময় একটা রিপোর্ট হয়েছিল একজন আমাদের বাংলাদেশ আর্মির একজন নারী অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর একজন নারী অফিসার, তিনি মোটামুটি একটি লাইভ নিউজে বলছিলেন যে অস্ত্রগুলো বেশিরভাগই, যেগুলো অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছে, বেশিরভাগই বাংলাদেশ আর্মি ব্যবহার করে না, এবং বাংলাদেশ আর্মি যেগুলো ব্যবহার করে এগুলোর মধ্যে যেসব সেই হ্যান্ডেল মানে ঝুলানো যেসব ওটার নামটা কি আমি ভুলে গেছি একটু, সরি, সে কারণে এগুলো বাংলাদেশ আর্মি ব্যবহার করে না, এগুলো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার করা। এবং সেদিন কি হয়েছিল মোটামুটি আমাদের সবারই জানা আছে, এত বছর আমরা বলতে পারিনি,
ঠিক মতো এখন বলছি। এখন এরপরেও আমাদের কাছে এটার রিপোর্ট আছে 13 সালের 5 মে হেফাজতের উপর যখন হামলা হয়, হেফাজতের উপর হামলার সময় মোটামুটি আমাদের কাছে নিউজ ছিল যে পুলিশ এবং অনেক র্যাব অফিসার বা আর্মি অফিসার এরা কেউ হচ্ছে হেফাজতের উপর গুলি চালাতে রাজি হয়নি। এবং সেই সিচুয়েশন দেখার পরে তখন বাইরের দেশ থেকে কিছু ফোর্স নিয়ে এসে সেখানে গণহত্যা চালানো হয় 5 মে রাত্রে হেফাজতের উপরে। এবং একটি হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 2500 প্লাস মানুষ মারা গেছিল, যদিও এখন কেস করা হয়েছে একটু কম সংখ্যাটা, কারণ সংখ্যা যেটাই হোক গণহত্যা তো হয়েছে, এটা হচ্ছে বড় বিষয়। দ্বিতীয়ত আমাদের কাছে এই লাস্ট জুলাই আগস্ট যেই আমাদের যুদ্ধ বলা যায় কিংবা আন্দোলন বলা যায় সবকিছুর মধ্যে, এর মধ্যেও এই বনশ্রী এলাকাতে এখন কতখানি সত্য এটা আমি বলতে পারছি না, তবে সেখানে একজন বিডিআর বলছি সরি বিজিবির একজন সদস্যকে সেখানে হয়তো বা তারা ধরেছিল এবং মারতে মারতে তার যখন কাপড় খুলে নেওয়া হয় তার ভিতর থেকে তারা হচ্ছে বিএসএফ এর আইডি কার্ড পেয়েছে। এটা একটা ইস্যু। প্লাস আমাদের অনেক অ্যালিগেশন এসেছে যে বিভিন্নভাবে তারা আন্দোলনের মধ্যে পুলিশ হোক বা বিজিবি হোক, এদের মধ্যে অনেককে হিন্দিতে কথা বলতে শুনেছে। তো আসলে আমি এবং এর বাহিরেও আমাদের বসুন্ধরা, আপনারা হয়তো জানেন যে বসুন্ধরা এই ডি ব্লকের যে বড় মসজিদ, বসুন্ধরা ডি ব্লকের বড় মসজিদে সেখানে দুইজনকে হিন্দিতে কথা বলতে এবং সেখানে চার্জ করতে আন্দোলনের মধ্যে দেখা যায়। এবং আমাদের নর্থ সাউথ এবং আইওবির যারা ভাইরা ছিল তারা মানে মসজিদ থেকে বের হওয়ার সময় অনেকেই হিন্দিতে কথা বলতে শুনেছে। এখন এই বিষয়গুলো আর একটু আমাদেরকে ক্লিয়ারলি, মানে সরকার পক্ষ থেকে উচিত আর একটু ক্লিয়ারলি এগুলোকে সামনে আনা। কারণ এখন বলতে গেলে এখন শুধু আওয়ামী লীগ ভেসেস বাংলাদেশ না, এখন ইন্ডিয়া ভেসেস বাংলাদেশ হয়ে গেছে অলরেডি। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সব পার্টি একজোট হয়েছে যেভাবে হোক। তবে আরেকটা বিষয়, রিসেন্ট একটা বিষয় আমার একটু ভাবাচ্ছে আমাকে, সেটা হলো যে ফরহাদ ওয়াজারের মতো একজন মানুষ কি করে প্রধান উপদেষ্টার ওখানে যে চিন্ময় শাহর মতো মানুষকে, চিন্ময় প্রভু, ইসকনে চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, যেখানে সরকার ডাইরেক্ট বলছে যে সে রাষ্ট্রবিরোধী কিছু কাজের সাথে লিপ্ত ছিল। এগুলো প্রশ্নবিদ্যা আনা উচিত এবং যারা এইভাবে তাদের ইনিয়ে বিনিয়ে যাদের পক্ষ মানে ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা বলছে তারা কি জন্য বলছে এগুলো খতিয়ে দেখা উচিত। তাদেরকে মিডিয়ার সামনে তো আসতে দেওয়া যাবে না, তাদের উপর কড়া নজরদারি রাখা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোল্লা আজাদ ভাইয়াকে। এবার আমরা একটু কথা বলতে চাই যে আমাদের যে সামরিক চাপ নিয়ে আমরা বা ইন্ডিয়া বাংলাদেশ সামরিক ইস্যু নিয়ে আমরা অনেকে কথা বলতে চাই বা অনেক কিছু জানতে চাই। সামরিকের ব্যাপারটাই যদি আমাদেরকে একটু বোঝানোর জন্য যদি কেউ থাকতো। অনেকগুলো ফেসবুকের কমেন্টে আমরা দেখেছি যে, এবং ভারতীয়দেরও আমরা বলতে শুনছি যে ইন্ডিয়া অ্যাটাক করলে বাংলাদেশ কিছুই থাকবে না। তো এই যে সামরিক চাপটার মধ্যে বাংলাদেশ এখন আছে বা সামনে হয়তো আরো চাপ বাড়তে পারে, তো এটার ক্ষেত্রে এটা কতটুকু সত্য আর এটার ক্ষেত্রে কতটুকু প্রতিকার বা প্রতিরোধ করে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বটা রক্ষা করতে পারি, সেটার এটা জন্য নিয়ে আমরা আমি একটু বলতে চাই। আলোকপাত করব। তো আমরা বলতে প্রথমে চাই ইভান ভাইয়ের কাছে যাই। ইভান ভাইয়া, তারপর ওকে। আবার মোল্লা আজাদ ভাইয়ের কাছে যাব। আচ্ছা। আচ্ছা, প্রথমত সামরিক চাপের যে বিষয়টা, আমি গতকাল এক রিপোর্টটা পড়ছিলাম যে ভারতীয় সেনাবাহিনী, সেনা সদস্য, সামরিক বাহিনী, যাই বলি না কেন, এদের মধ্যে একটা আত্মহত্যা করার প্রবণতা বাড়ে গেছে। ঠিক আছে, এইটা আরেকটা দেশের ক্ষেত্রে, আরেকটা সুপার পাওয়ারের ক্ষেত্রে ঘটেছিল তাদের সামরিক মানসিকতার পতনের আগে। সেটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ওরা হচ্ছে এই যে আফগান যুদ্ধ যেটা ওরা হারলো, এবং মানে 20 বছরের একটা যুদ্ধে, মানে ইটস আ জেনারেশনাল ওয়ার ফর দেম। দেখা গেছে যে মানে নানা গেছে, তারপর হচ্ছে নাতি আসেও হচ্ছে ওই যুদ্ধ করতেছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এদের মধ্যে ওদের একটা ট্রমা কাজ করে ফেলছে। ইভেন ইন্ডিয়ানদের মধ্যেও কিন্তু কাইন্ড অফ একটা সিমিলার একটা
মানে ইন্ডিয়ান আর্মির মধ্যে, মিলিটারির মধ্যে একটা সিমিলার একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এটা বিভিন্ন কারণে এই রিপোর্টটায় বলা হয়েছে, যে ফাইন্যান্সিয়াল কারণে হোক বা ফ্যামিলিয়াল কারণে হোক, আহ, বা ওখানকার মিলিটারি যে সিস্টেম বা যে গভর্নমেন্ট সিস্টেমটা তাদের মিলিটারি পার্সনদের জন্য রেখেছে ওটার জন্য হোক। সো এই যে মানে ওদের যে এত লাফালাফি, এই করব ওই করব, আমি রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ বা সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সেসব মানুষকে দেখছি যারা খুবই শান্তশিষ্ট, যারা অ্যাকচুয়ালি পাওয়ারফুল মানুষ। আমি মনে করি এরা খুবই শান্তশিষ্ট হয়, এরা খুবই কি বলবো অ্যাকচুয়ালি ওয়েল ইয়া হয়, মানে কি বলবো ওয়েল টার্ম কুল ডাউন হয়। ইন্টারন্যাশনালের ব্যাপারটাও না কাইন্ড অফ সেমই, এবং ইন্ডিয়ানদের সেই মোরাল গ্রাউন্ড নাই, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মানে হাউ টু সে দিস, মানে এটা গত পডকাস্টে আমি বলছিলাম, গত লাইভেও বলছিলাম যে ওরা যদি আমাদেরকে অ্যাটাক করে, চীন কিন্তু এদিকে বসে আছে, তারা জাস্ট বসে আছে এইদিকে। অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে এই যে চিকেন নেকের কাছে কিন্তু আমাদের এই সাউথ এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এয়ার বেস বানানো হচ্ছে বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী হচ্ছে বানাচ্ছে চাইনিজ টেকনিক্যাল পয়েন্ট টু বি নোটে, চাইনিজ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। সো চায়না জাস্ট লাইক বসে আছে যে ভাই, মানে একটু মানে ইনফর্মালি বলি যে তোরা লাগ, মানে সে চাচ্ছে লাগ, মানে এই দিক দিয়ে মানে তারা বাংলাদেশের সাথে কোনো ঝামেলা করবে, এই দিক দিয়ে হচ্ছে চায়না হচ্ছে চিকেন নেকে হচ্ছে অ্যাটাকটা দিবে। এটাই হচ্ছে ওদের প্ল্যান। নেপাল আছে ওদিকে, পাকিস্তান আফগানিস্তান তো অলরেডি আছে। যদিও হচ্ছে এই, আচ্ছা আমি আরেকটা সিচুয়েশন বলে যাই। কয়েকদিন আগেই ভারতের একটা প্রতিনিধি দল গেছে আফগানিস্তানে, যেই রিপাবলিক বাংলা, যেই ভারতীয় মিডিয়া আমাদেরকে জিহাদি রাষ্ট্র বলে, আমাদেরকে একটা ইসলামিক একটা মানে টেরোরিস্ট রাষ্ট্র বা ওরা এক্সট্রিমিস্ট রাষ্ট্র হিসেবে পোর্ট্রে করতে চায়, তাদের এক প্রতিনিধি দল গেছে আফগানিস্তানে। কেন গেছে, কি কথা হয়েছে, আই ডোন্ট নো। এটা আমি জাস্ট সেইং তারা গেছে ওইখানে, কথা বলে আবার চলেও আসছে, সম্ভবত সামনে আবারও যাওয়ার প্ল্যান। সো এই হচ্ছে ভারতীয়দের অবস্থা। তার মধ্যে হচ্ছে তাদের দূতাবাস থেকে হচ্ছে অলরেডি হচ্ছে প্রেসার নিউজ এরকম পাঠাচ্ছে, কংগ্রেস থেকে কথাবার্তা পাঠাচ্ছে। যদিও এগুলো আবার খুব মানে ভালোভাবে নিউজ নেওয়ার মতো না, বিকজ ভারতে অলওয়েজ এরকম একটা স্পেকট্রাম থাকবে, অ্যান্টি বাংলাদেশি স্পেকট্রাম। বিকজ এখানে একটা কথা কি, কোন হিস্টোরিয়ান কোন পলিটিশিয়ান যেন এই কথাটা বলেছিল যে বাংলাদেশ আর ভারত এই দুই দেশ ক্রিয়েট করাই হয়েছে এক দেশ আরেক দেশকে শেষ করে দেওয়ার জন্য। এখন হয় মানে ইটস লাইক বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের মধ্যে একটা লেটস সে অ্যাজ এ ডিজিজ, লেটস সে ওদের পক্ষেই বললাম। এখন হয় এটাকে হচ্ছে ভারত হজম করবে, না হলে এই ডিজিজ হচ্ছে ভারতকে আক্রান্ত করে শেষ করে দেবে। এবং এটা শুরুই করছে ভারতীয়রা, ওদের আগ্রাসী মনোভাব। এটা অলরেডি যে আজকে রিজভী সাহেবের বক্তব্য শুনলাম, ওনার খুব ভালো একটা কথা বলেছে যে আজকে হচ্ছে মানে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা মানে সব ওদের থেকে মুখ ফিরাই নিছে। পাকিস্তান তো মানে নাই শুরু থেকে, চায়না পাকিস্তান তো নাই, এখন বাংলাদেশও নাই। সো ভারত যদি অ্যাটাক করে, আমি তো লাস্ট এপিসোডে বললাম আমাদের মিলিটারি তো আছে, আমরা যারা স্টুডেন্ট উইং আছি, ব্রাহ্মণবাড়িয়ায় অলরেডি ভিডিও দেখছেন ভাইরাল হয়েছে, কি অবস্থা। শুধু আর একটা মানে ওরা খবর পাইছে যে এরকম কিছু একটা হচ্ছে, মানুষ হচ্ছে নামে গেছে অলরেডি, মানে কি অবস্থা। আমি আর বললাম এটা অলরেডি সবাই আমরা দেখছি। সো দিস ইজ দ্য থিং, ভারত বাংলাদেশে অ্যাটাক করলে মানে বাংলাদেশ মিলিটারি আছে, সিভিলিয়ান আছে, ওই দিক দিয়ে চায়না আসবে, পাকিস্তান বসে আছে, তার মধ্যে হচ্ছে তারা আফগানিস্তানের কাছে তালেবান সরকারের কাছে যায় হচ্ছে নমো নমো করতেছে, যে কি নমো নমো করতেছে জানি না, ওই নথি এখনো মানে প্রকাশ পায় নাই। আমি খুব মানে খুঁজতেছি যে এক্স্যাক্টলি কি কারণে ভারতের একটা প্রতিনিধি দল আফগানিস্তানের মতো দেশে যায়, যেখানে আমাদেরকে বলতেছে হচ্ছে যে আমরা নাকি জিহাদি রাষ্ট্র হয়ে গেছি, জঙ্গি রাষ্ট্র হয়ে গেছি। এটা ওদের খুব কমন প্রোপাগান্ডা, মানে বিএনপি জামাত জোট সরকারের টাইমে ওরা করছিল, ঠিক আছে। আর ওরা হচ্ছে মানে প্রায় হচ্ছে যে 64 জেলায় যে বোমা হামলার ইয়া করে। আচ্ছা 64 জেলায় যে বোমা হামলা, লেটসে 2001 থেকে 2006 সালে আমি এগ্রি করে নিলাম, লেটসে আমি ওই রিপাবলিকার বাংলার যে সব দাদারা আছে ওদের সাথে এগ্রি করে নিলাম, জান বিএনপি জামাতের জোটে জঙ্গিবাদী এই হয়েছে, হেন হয়েছে, তেন হয়েছে। তো ওই টাইমে বিএনপি জামাতের জোট সরকারে কয়জন জঙ্গি হামলায় মারা গেছে, আর আওয়ামী লীগ সরকারের এই 15, 16, 17 বছরের এই আমলে কয়জন হচ্ছে মারা গেছে এই যে লীগের তাণ্ডবে, পিলখানা থেকে শুরু করে আমি শাপলা 24 মানে যত গুম খুন বিএনপি জামাত থেকে শুরু করে ইসলামিস্ট বলি, আলেম সমাজ বলি, তাহলে আসল জঙ্গি কারা, আসল জিহাদি বা আসল সন্ত্রাসী কারা?
এবং আসল টেরোরিস্টরা কারা? আসল টেরোরিস্টরা হচ্ছে লীগের লোক, আসল টেরোরিস্টরা হচ্ছে এই যে ইন্ডিয়ান, এই যে এসব ভারতীয় উগ্রবাদীরা, এরাই হচ্ছে আসল টেরোরিস্ট, এরাই হচ্ছে আসল উগ্রবাদী, এরাই রিপাবলিকান বাংলা থেকে শুরু করে এই মনোভাবাপন্ন লোকগুলাই আসল উস্কানিদাতা। সো এই তো। আচ্ছা, এরপরে আমরা মোল্লাজেদ ভাইয়ের কাছে যাব। মোল্লাজেদ ভাই একটা কথা বলতে যাচ্ছিলেন এবং তারপরে আমরা হাসান ভাইয়ের কাছে আবার যাব। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা এরকম ছিল যে বাংলাদেশে যদি ইন্ডিয়া হামলা করে বা কিছু, সেই ক্ষেত্রে ইন্ডিয়া কতখানি সুবিধা করতে পারবে বা আমাদের কতখানি অবস্থা খারাপ হবে। এই বিষয়টাতে কিছু জিনিস বলতে চাই। সেটা হলো যে ইন্ডিয়ান আর্মির এতখানি ক্ষমতা নাই যে বাংলাদেশে তারা অ্যাটাক করবে। এই বিষয়টা আপনারা হয়তো বা জানেন কি না জানেন, এটা একজন আর্মি অফিসারের কাছ থেকে আমার কাছে জানা। সেটা হলো যে কোনো দেশে যদি অ্যাটাক করতে হয়, সেই দেশের যা সেনাবাহিনীর যতখানি সংখ্যা, সেনা সংখ্যা যতখানি, তার থেকে প্রায় 3 গুণ সৈন্য নিয়ে সেখানে অ্যাটাক করার ক্ষমতা না থাকলে সেখানে অ্যাটাক করা উচিত না, কারণ সেখান থেকে তারা জিতে বের হয়ে আসতে পারবে না। এবং আমাদের দেশের ওভারঅল শুধু যদি ফোর্স ধরা হয়, আর্মি, পুলিশ অ্যান্ড বাকি সবকিছু মিলে, সেটাও প্রায় 5.5 লাখের উপরে, এবং অর্ধেক ট্রেনিং প্রাপ্ত আনসার এবং বাকি সব সহ ধরলে সেটা হিউজ। সেটা মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। মোটামুটি প্রায় 60 লাখের মতো আমাদের ট্রেনিং প্রাপ্ত আমাদের ফোর্স আছে। এখন ইন্ডিয়ার আর্মি, ইফ আই এম নট রং, তাদের 14 লাখ। তারা বাংলাদেশে সর্বোচ্চ কতখানি পাঠাতে পারবে? 5,000, 10,000। এরপরে কি হবে? তারা বাংলাদেশে যখন জড়াবে, পাকিস্তান ওই পাশ থেকে ছাড়বে? অবশ্যই না। চীন ওই পাশ থেকে ছাড়বে? চীন তো অলরেডি অরুণাচল দখল করে আছে। চীনের সাথে তারা নিজের অঞ্চল চীন দখল করেছে, সেটা এখন পর্যন্ত ভারত তারা ফিরে নিতে পারছে না। তারা বাংলাদেশে কিভাবে করবে যুদ্ধ? একটু ভালো কিংবা খারাপ ভাষাতে যদি বলি, ডাল এবং কয়েকটা শুকনা রুটি আর গরুর পেশাব খাওয়া মানুষরা আমাদের উপর কখনো জিততে পারবে না। হ্যাঁ, হত্যা চালাতে পারে, এইটুকুই, এর বাইরে কিছু না। আমরা তো কিছুদিন আগে মৃত্যু দেখে আসলাম 71 সালে, বা ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার ফুল একটি সুযোগ ছিল 71 সালে ইন্ডিয়া বাংলাদেশ দখল করার, কিন্তু তারা করেনি কি জন্য? আওয়ামী লীগের লোক প্রায় বলে যে ইন্ডিয়া যদি দখল করতে চাইতো তাহলে 71 দখল করে নিত। আসলে 71 সিচুয়েশনটা অন্যরকম ছিল। মানুষ অলরেডি যুদ্ধের মধ্যে আছে, কারো মধ্যে কোনো ভয় নাই। সেই ক্ষেত্রে পাকিস্তান যাওয়ার পরে ইন্ডিয়া যদি এখানে ঢুকতো, ইন্ডিয়া ঢুকার পরে আলটিমেটলি কেমন সিচুয়েশন হতো? যারা পাকিস্তানের বিরুদ্ধে এত যুদ্ধ করছিল তারা ইন্ডিয়ার বিরুদ্ধে অলরেডি যুদ্ধ শুরু হয়ে যেত। সেক্ষেত্রে তারা ভালো মতো জানতো যে এখান থেকে মানে জিতা তাদের পক্ষে সম্ভব না। এই কারণে 71 সালে তারা দখল করেনি, এবং 71-এর পরে এত বছর ধরে তিলে তিলে তারা বাংলাদেশকে দখলের পরিকল্পনা করে। এবং সে পরিকল্পনাটা কেমন হয়? আমি গত পডকাস্টে বলেছিলাম যে সিকিম এবং হায়দ্রাবাদের কথা। সিকিমকে তারা মোটামুটি অর্থনৈতিকভাবে ধ্বংস করার পরে সিকিম দখল করে, গণভোটের মাধ্যমে দখল করে, যেহেতু সেখানে হিন্দু মেজরিটি ছিল, সেইটা একটা ওদের কারণে একটা সুবিধা হয়েছে। আর হায়দ্রাবাদে প্রায় 4 দিনে 2,45,000 মানুষকে হত্যা করে সেই হায়দ্রাবাদ দখল করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের মধ্যে তারা কতখানি সুবিধা করতে পারবে? কতজনকে মারবে? তাদের গুলি আছে ততগুলো, ততখানি বুলেটও নাই। এই ক্ষেত্রে বাংলাদেশে হামলা করলে তারা বের হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। এখন বাংলাদেশে তারা ট্যাকটিক্সটা কেমন খাটালো? এখানে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গুত্ব মানে প্রায় পঙ্গুত্বের পর্যায়ে ফেলে দিয়েছিল। আমাদের রিজার্ভ প্রায় এমন পর্যায়ে চলে গেছিল যে কিছুদিন পরে দেশ দেউলিয়া ঘোষণা করার। এটা তাদের ইন্ডিয়ার একটি প্ল্যানের, যে এতখানি কারাপশন হবে যে বাংলাদেশে স্টেবল পর্যায়ে থাকা কিংবা একটা যুদ্ধ পরিচালনা করা কিংবা কেউ অ্যাটাক করলে যে সেখান থেকে বাঁচা, এক্ষেত্রে যেন বাংলাদেশ সেই সক্ষমতায় না থাকে। এটা একটি বাংলাদেশে ইন্ডিয়ার করা একটি ট্যাকটিক্স ছিল। এবং দ্বিতীয়ত ট্যাকটিক্স কি, যেহেতু এখানে মুসলিম মেজরিটি, সেখানে তারা হিন্দুত্ববাদী মতবাদকে প্রশ্রয় দিবে না মানুষ,
এটা ইন্ডিয়ানরা খুব ভালো মতো বুঝে গেছিল, এবং এই কারণেই তারা প্ল্যানে ছিল। এখন তারা সেকেন্ড প্ল্যানে যেটা আছে, মানে হায়দ্রাবাদের ক্ষেত্রে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন কিনা, চীন পাকিস্তান বলছি, সরি, চীন পাকিস্তান দুই ক্ষেত্রে যদি বলা যায়, চীন এবং পাকিস্তানকে ইন্ডিয়া সারা জীবনই শত্রু বলে আসছে, কয়েক দফা তাদের সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেখানে যুদ্ধ হলেও সেখানে আজ পর্যন্ত পাকিস্তান বা চীনের কোনো এম্বাসি তারা কখনো আগুন দেয়নি। কিন্তু বাংলাদেশের এম্বাসিতে তারা আগুন দেওয়ার চেষ্টা করলো, হামলা করার চেষ্টা করলো, তার বাংলাদেশের পতাকা সেখানে পায়ে মারালো। এখানে বোঝা যাচ্ছে কি, যে যেহেতু সিকিমের পর্যায়টা তারা মোটামুটি ফেল করেছে, এবং তাদের বানানো সেই এজেন্ট 6 বছর ধরে বা ইন্ডিয়াতে রাখা এজেন্ট হাসিনাকে যেহেতু আমরা তাড়িয়েছি, যেভাবে হোক আমাদের রক্তক্ষয়ী অনেক মানুষ শহীদ হয়েছে, সেখানে তাড়ানোর পরে তারা যে জিনিসটা আসে সেটা হলো, তারা দেখলো যে সিকিমের যে পর্যায়টা নিয়ে যাওয়া, সেখানে বাংলাদেশকে আপাতত আর তারা নিয়ে যেতে পারবে না, এবং বাংলাদেশ সেখানে আপাতত সবচেয়ে দুর্বল পজিশনে আছে। এখন যা আছে তার থেকে ফিউচারে গ্রোই করবে, আল্লাহ দিলে আর নিচে নামবে না। এখন সিকিমের পর্যায়ে বাংলাদেশ যেহেতু একটু অর্থনৈতিক দিক দিয়ে আপাতত একটু দুর্বল আছে, দ্বিতীয়ত হায়দ্রাবাদে যেভাবে হামলা করার আগে তারা নিউজ করতো যে এখানে হিন্দুদের উপর হামলা হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, ওখানে হিন্দুদেরকে মেরেছে, তবে মুসলমানরা না। সেখানে মারাতো ইন্ডিয়া নিজে মারাতো, সেখানে হচ্ছে কমিউনিস্টদেরকে দিয়ে ইন্ডিয়া মারাতো। এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। এবং সেখানে হিন্দুদেরকে মারানোর পরে সেখানে মুসলমানদের উপর দোষ চাপিয়ে সেখানে হায়দ্রাবাদে হামলা করা হয়, এবং বাংলাদেশে এখন পর্যন্ত হিন্দুরাই মেরেছে দাঙ্গা লাগানোর জন্য, মুসলমানরা কেউ হিন্দুদের উপর এখন পর্যন্ত আল্লাহ দিলে অ্যাটাক করেনি। এখন যেহেতু বাংলাদেশে যতটুকু অর্থনৈতিক অবস্থা আছে এর থেকে যেহেতু গ্রো করবে, ইন্ডিয়া দেখছে এটা এখন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হতে পারে, এই কারণে তারা মোরালি মিডিয়ার দ্বারা অল টাইম প্রচার করে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। এটা আমরা বলে দিতে চাই, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। এবং তারা এই কারণে হায়দ্রাবাদ এবং সিকিম দুইটা সম্মিলিত প্ল্যান বাংলাদেশে নিতে যাচ্ছে, যে যদি একটি অ্যাটাক করে একটু সুবিধা নিতে পারে, কিন্তু তাদের এটা কখনোই সফল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনারা হয়তো বা দেখেছেন যে একদম বাংলাদেশের শেষ সীমানায় চিকেন নেকের ওখানে আমাদের একটি এয়ারবেস করার প্ল্যান চলছে। এবং তার থেকে আরেকটু মজার বিষয়, রিসেন্ট নিউজ আমি দেখলাম, সেই আমাদের চিকেন নেকের ওই পাশে তো নেপালেও বর্ডারের পাশে একটি এয়ারবেস করার ওরা প্ল্যান করছে। তার মানে বুঝছেন ইন্ডিয়া কি জন্য এত কান্নাকাটি লাগিয়েছে মিডিয়াতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোল্লা ভাইয়াকে। এবার আমরা একটু হাসান ভাইয়ের কাছে যাই। ধন্যবাদ ফারিয়া আপু। আসলে আমাদের সময় প্রায় শেষের দিকে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো আমি খুব শর্টে আর কি কিছু কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। তো যেটা হচ্ছে, দেখেন আসলে ইন্ডিয়া সাথে যদি আমরা আপনি আগ্নেয়াস্ত্র বা ট্যাঙ্ক, মিসাইল বা অন্যান্য জিনিসপাতির হিসাব করেন, সেক্ষেত্রে আমরা কখনোই পারবো না, সত্যি কথা যেটা। তারা নিজস্ব ইঞ্জিন যেহেতু বানাচ্ছে, তার মানে তাদের কাছে নিজেদের প্লেন তৈরির আছে, তারা ডাইরেক্ট ফান্ড পাচ্ছে ফ্রান্স থেকে, তাদের রাফায়েল আছে। টপ আপনি যদি 5th জেনারেশন এয়ার ফাইটারের কথা বলেন, সেক্ষেত্রে রাফায়েল আছে তাদের হাতে। আমাদের কাছে কিন্তু 4th জেনারেশনের প্লেন আছে। সো এয়ারফোর্স দিয়ে বা নেভি দিয়ে আমরা হয়তো বা কোনো কালেই পারবো না। বাট আমাদের যেটা সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়, বা এটা নিয়ে বিভিন্ন কম্পারিজনও হয়, কম্পারিজন ভিডিওগুলো দেখি আমি মাঝে মাঝে। তো সেখানে যেটা দেখি যে আমাদের কিন্তু সামরিক যে রিজার্ভ আছে, হ্যাঁ, প্রত্যেকটা দেশের একটা রিজার্ভ আর্মি থাকে, সেটা কিন্তু আমাদেরটা হিউজ। অন্য দেশের বা আশেপাশে আপনি মায়ানমারের সাথে কয়েকদিন আগে যখন আমাদের একটু যুদ্ধের ভাব হয়েছিল, তখন কিন্তু দেখা গেছে যে মায়ানমার এবং বাংলাদেশ খুব কাছাকাছি র্যাঙ্কিং এ, গ্লোবাল র্যাঙ্কিং থাকে এটার একটা। তো তৎকালীন আমরা ওই সময় দেখছিলাম, হ্যাঁ, ইন্ডিয়া তার কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, হ্যাঁ,
নিউক্লিয়ার পাওয়ার আজ পর্যন্ত ইউএসএ ছাড়া কেউই আজ পর্যন্ত ইউজ করে নাই এখন পর্যন্ত। এবং ইন্ডিয়ার তারা মাথা মোটা মানুষজন, সেটা আমার কোনো দ্বিমত নাই। তারা ইউজ করতে কখনো ভাববে না, কারণ তাদের দেশটা চলতেছে মোদি সাহেবের হাতে, এবং সে হয়তো ইউজ করতেও পারে। তো এর পরের যে কনসিকুয়েন্স গুলো আছে সেটা কিন্তু ভয়াবহ হবে। ঠিক আছে, এটা একটা এই যুদ্ধটা যদি হয় সেটা একদম ওয়ার্ল্ড ওয়ার 3 পর্যন্ত টানার মতনই একটা যুদ্ধ হবে। ঠিক আছে, কারণ আহ চায়নার যে এই বিষয়টা, আমি যদি চায়না এবং পাকিস্তানের বিষয়টা বলি, তাদের কিন্তু একটা কম্বাইন এয়ার ফাইটার তৈরি করা আছে, যেটা হচ্ছে JF-10 বা আমার ঠিক এক্সাক্ট মডেলটা মনে নেই, বাট তারা কিন্তু একটা এই ফাইটার তারা বানাচ্ছে। এবং আমার যতটুকু আমরা জানি বা আমার গেস যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে হয়তোবা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে যখন আমাদের এয়ারবেস, যেটা আমাদের চিকেন নেকের আশেপাশে, প্রবাবলি এটা পঞ্চগড়ে হওয়ার কথা, আমি শিওর না এক্সাক্ট জায়গাটা কোথায়, বাট যদি ওইখানে হয় প্রবাবলি এই JF-13 বা 10 যেটাই হোক, এই প্লেনটা হয়তোবা আমাদের আমাদের এয়ারফোর্সে হয়তোবা যুক্ত হবে। সো আমরা কিন্তু এতকাল কোনোদিনই গাড়ি তৈরি বা তৈরির সম্পর্কে আমরা কখনোই ছিলাম না, অবগত ছিলাম না। বাট রিসেন্টলি আমি যেটা শুনতেছি, কোরিয়ান কিছু কোম্পানি আমাদের বাংলাদেশে গাড়ি তৈরির ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতেছে, এবং এটাতে আমাদের মিলিটারি বিভিন্ন ভেহিকলস তৈরি হবে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং ইন্ডিয়ার আগ্রাসন যদি কখনো হয়, আমি জানি না তারা আগ্রাসনে অ্যাকচুয়ালি তারা আগাবে কিনা, তবে আমার যেটা মনে হয় যে এখনকার পার্সপেক্টিভে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় বোকামি হবে বাংলাদেশের দিকে। তারা হয়তোবা দেখেন, একটা প্রবাদের কথা বলি, আমি কোনো দেশকে ছোট করতেছি না বা করতেছি না, ঘেউ ঘেউ করা কুকুর কিন্তু কম কামড়ায়। ঠিক আছে, আপনি দেখবেন ইন্ডিয়া ঘেউ ঘেউ করতেছে বেশি। ঠিক আছে, রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করে, সে কিন্তু এত ঘেউ ঘেউ করেনি। সে একদিন রাত্রে, আমি হুট করে সকালবেলা 7:46-এ আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়েছি, আমি খুলে দেখি যে ওরা বর্ডার দিয়ে অ্যাটাক শুরু করে দিছে। ঠিক আছে, এইটা একটা হয়। এবং রিসেন্টলি ইন্ডিয়ার যেটা যুদ্ধ সবচেয়ে বড় আমি যেটা দেখছি, সেটা হচ্ছে চায়নার কাছে কয়েকদিন আগে ওরা মার খাইছে। ঠিক আছে, ওরা মোটামুটি 20 স্কয়ার কিলোমিটারের মতন জায়গা হারাইছে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, এটা হারাইছে ওরা। ঠিক আছে, এর একটু আগে যদি আমি যাই, এটা প্রবাবলি করোনার একটু পরেই 21 সালের কাহিনী। সেই সময় দুইটা তাদের ফাইটার প্লেন পাকিস্তানের এয়ার স্পেসে ঢুকে পড়ে। হ্যাঁ, এবং সেই দুইটা কিন্তু পাকিস্তান এয়ারফোর্স আবার তৎক্ষণাৎ অ্যাটাক করে তাদেরকে ভূপতিত করে। এবং আমি দেখলাম যে খুব রক্তাক্ত অবস্থায় ইন্ডিয়ান পাইলট কে তারা আটক করে, এবং সেখানে তারা খুব এটা নিয়ে অনেক মিমস তৈরি হয়েছিল ওই সময়, যে ইন্ডিয়া থেকে একজন আসছে, তাকে খুব আদর সজাগ করে তারপর আবার রিটার্ন করা হচ্ছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তাকে চা বিস্কুট খাওয়ায় তারপর ব্যাক করা হচ্ছে। এখন বাংলাদেশে আসলেও যে এইরকম কোন ঘটনা ঘটবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আলটিমেটলি এরকম কিছু একটা হইতে পারে। যাক, আমরা আশা করব যে এরকম, আমরা শান্তিপ্রিয় দেশ, যেহেতু আমি একটা আর্মি ইনস্টিটিউশনে পড়াশোনা করছি, স্কুল কলেজে, সো আমাদের সবসময় শেখানো হইতো যে আমরা এমন একটা জাতি, আমরা সবসময় শান্তি চাই, আমরা কাউকে একবারে আক্রমণ করব না, যেটা আমাদের আর্মির নীতি। কিন্তু আমাদেরকে কেউ যদি আক্রমণ করে, সেটা আমরা প্রতিহত করতে বাধ্য থাকবো। তো আপু, এই ছিল আমার বক্তব্য এই আগ্রাসন বা যুদ্ধের, যদি ইন্ডিয়া যে আগ্রাসনের বিষয়টা, আপনি মিলিটারির দিক থেকে, এটাই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। আমরা এবার ইভান ভাইয়াকে দিয়ে আমাদের আজকের পডকাস্ট শেষ করব। ইভান ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। অলরেডি মোল্লা ভাই এবং হাসান ভাই অনেক কিছুই অলরেডি বলে ফেলছে, এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে মোল্লা ভাই হচ্ছে খালেদা জিয়ার কথাটা এনেছে, এবং হাসান ভাইয়ের যে রয়ের বিষয়টা এগুলো এনেছে। এবং
এটা মোটামুটি কনফার্ম যে আমাদের মানে এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিএনপি জোট সরকারের সময় বলে গেছে যে মানে ভারত হচ্ছে আমাদের চিরশত্রু। হুম। তো যতই আমরা ভালো নীতিতে যাই, হয়তো পরিস্থিতি ফিউচার কি হবে জানি না, হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে। যদি ভালোর দিকে যায়ও, আমি বলবো এটা সাউন্ড সিনেম্যাটিক, বাট ভালো কিছু হবে না। বিকজ ভারত তখনই বাংলাদেশের বন্ধু যখন ভারত বাংলাদেশের প্রভু। এটাই আমরা দেখে আসতেছি ফ্রম 71 থেকে দেখে আসছি, জিয়াউর রহমান হত্যায়ও দেখে আসছি, বিএনপি জামাতের জোট সরকারেও দেখে আসছি। সো দে উইল কিপ গোয়িং অন। এবং আমাদের সবচেয়ে বড় শত্রু মানে ভারত। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, ভারত কখনো, আমারও কাইন্ডলি মনে হয়, কাইন্ড অফ এগ্রি উইথ হাসান ভাই কিছু দিক থেকে, যে ভারত মেবি দে উইল নট অ্যাটাক, মেবি এই পসিবিলিটিটা থেকে মানে ব্যাপারটা কি দাঁড়ায়, বিকজ ভারত কখনো আমাদেরকে না মানে এইভাবে সম্মুখে অ্যাটাক করে নাই। বিকজ মানে মানে ইট সাউন্ড সিনেম্যাটিক এন্ড ড্রামাটিক, বাট এরা খুবই ভীতু মানুষ। এরা খুবই ভীতু মানুষ। আপনি কি টার্ম এবং করতে আমাদের চাই? দেশের, হ্যাঁ, এরা খুবই ভীতু মানুষ। এই কারণেই হচ্ছে সবসময় অ্যাসাসিনেশন করবে, হ্যাঁ, লুকায় আসে জিয়াউর রহমানকে মারে ফেলবো, খালেদা জিয়াকে মারে ফেলবো, এই করবো সেই করবো, বা একটা পাপেট শেখ হাসিনার মতো একটা পাপেট গভর্নমেন্ট বসাই দিবে। সো আমাদের যেটা করা উচিত, মানে আমাদের মধ্যে, আমাদের বাংলাদেশের বা এই ল্যান্ডে কিন্তু আমরা কখনো স্বাধীনতা বাইরের শত্রুর জন্য হারাই নাই, মানে হারি নাই, বা মানে মানে অলওয়েজ এটা হয়েছে আমাদের ভেতরের যেসব মীর জাফরের যেসব ইয়ারা আছে, সেটা শেখ মুজিব বলি, সেটা শেখ হাসিনা বলি, বা যেই বলি না কেন, অলওয়েজ এদের কারণে আমরা আমাদের স্বাধীনতাটা হারাইছি। সুতরাং আমাদের মধ্যে থেকে ক্ষমতার মসনদে, বা আমরা এখন যারা রাজনীতিতে যুক্ত আছি, বিভিন্ন মোল্লা ভাই ডিরেক্ট রাজনীতির সাথে যুক্ত আছেন, আমি জানি না হাসান ভাই আছেন নাকি, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে এমন মানুষকে বা এমন দলকে প্রশ্রয় না দেই যে যাদের একটা ভারত প্রীতি, বা যেসব লোকের একটা ভারতের প্রতি একটা সফট কর্নার আছে। ইট সাউন্ডস কাইন্ড অফ, অনেকে হয়তো বলবেন ভাই একটু রাজনীতি বুঝেন, একটু কৌশল অবলম্বন করেন, ইসলামিস্ট ভাইরা একটু বলবেন কি বলে এটাকে, একটু হিকমত অবলম্বন করেন। সেই স্টেজ আর নাই। দ্যাট স্টেপ ইজ ফার লং গন। সেই স্টেপ আর নাই, এবং এই জেনারেশন এসব আর খায় না। আই এগ্রি, কিছু জায়গায় ডিপ্লোমেসির কিছু বিষয় থাকে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এই দিক থেকে হয়তো আমরা মানে যারা এক্সপিরিয়েন্স মানুষজন, ওদের জায়গায় আমরা কখনোই যাইতে পারবো না, যারা 15-16 বছর ধরে বা আরো আগের থেকে রাজনীতি করে আসতেছেন। এইটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাদেরকে ছোট করে দেখার কোনো বিষয় নেই। আমরা মাত্র এগুলা জানতেছি, বুঝতেছি, পড়তেছি, সামনে আরো হয়তো জানবো। ওনারা অবশ্যই বেশি জানেন। কিন্তু ভারতের সাথে আর মিনমিন করে লাভ নেই। দিল্লি, এটা লাস্ট পডকাস্টে বলছি যে দিল্লি উইল কাম এট ইউ সুনার অর লেটার। দ্য বেস্ট উই ক্যান ডু রাইট নাও ইজ, হয় তুমি আমার সমানে থাকো, একটা ফ্রেন্ডলি রিলেশন, নট ফ্রেন্ড, একটা ফ্রেন্ডলি রিলেশন হিসেবে থাকো। আমরা জানি দিন শেষে তোমাদের গোয়েন্দা সংস্থার প্ল্যান হচ্ছে এইটাই, যে আলটিমেটলি কোনো ন্যাশনালিস্টিক লিডার যদি কোনোভাবে আমাদের ক্ষমতার মসনদে বসে, সেটা জিয়াউর রহমান হোক, ডক্টর ইউনূস হোক, সেটা তারেক জিয়া হোক, খালেদা জিয়া হোক, যেই হোক, তার যদি এমন কোনো পলিসি অ্যাকচুয়ালি থাকে যে বাংলাদেশের জেনুইন সোভারেনিটি মেনটেন করবে, ভারত কখনোই চাবে না সেই লোক সেই জায়গায় বসে থাকুক। তো এটাই আমার থেকে হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে আমরা এবং আলোচনা করেছি কিভাবে ভারত প্রোপাগান্ডা, রাজনৈতিক কৌশল, বাংলাদেশ, সামরিক চাপ। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ভাইয়ার কাছে যাই। মোল্লাজাদ ভাইয়া বলছিলেন। একটা কথা হলো যে ইন্ডিয়া হয়তো কখনো বাংলাদেশে অ্যাটাক করবে না, এটা একটা মানে কমন একটি ধারণা মানুষের মধ্যে। 2001 সালে বিএনপি জামাত জোটের ক্ষমতায় থাকাকালীন 2001 সালে ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটাক করেছিল। প্রায় 500 জন মিলে, 500 জন সৈন্য, মানে বিএসএফ এর 500 জন পাঠিয়ে তারা অ্যাটাক করেছিল। এবং বাংলাদেশের বিডিআর এর জাস্ট 8 জন ছিল, তাদের কাছে সে বাহিনী পরাজিত হয়। 50-এর বেশি, 50 কিংবা 100-র মানে কাছাকাছি এরকম ইন্ডিয়ান বিএসএফ সেখানে মারা যায়, এবং তারা লাশ ফেলে রেখে যেতেও বাধ্য হয়। লাশ ফেলে তারা পালিয়েছে, লাশ নিয়ে যেতে পারেনি। এখন এরকম একটা জাতি 500 জন
যারা 8 জনের সাথে পারে না তাদের কাছে খুব বেশি আশা করে লাভ নাই আই গেস। আর সেই সময় 2001 সালের সময় এবং আমরা পরে দেখেছি আওয়ামী লীগের সময় ফেলানির মতো একটা ছোট একটি বাচ্চাকে ইন্ডিয়ান বিএসএফ রেপ করে কাঁটাতারে ঝুলিয়ে রেখে যায়। আর্মি শক্তিশালী হোক, আমরা এটা চাই, সবকিছু চাই, কিন্তু তার ঊর্ধ্বে আমরা একটি শক্তিশালী রাজনৈতিক মেরুদণ্ড চাই, যেটাকে ইন্ডিয়ার সামনে চোখ তুলে তাকিয়ে, চোখ রাঙিয়ে তাকিয়ে থাকবে। আশা করি আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ। আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। আমাদের সকল ভাইয়াকে অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি এই আলোচনা থেকে আপনারা আমাদের দেশের জন্য এখন যে মূল্যবান ধারণাটা দরকার তা পেয়েছেন। পরবর্তী পর্বে আমরা আবার আলোচনায় বসবো এবং আমাদের বিষয়টি আবারও ফেসবুকে আমাদের 8 অনওয়ার্ডস পেজে পেয়ে যাবেন। আমরা আবার নতুন করে কথা বলবো, কারণ আমাদের আওয়াজটাই আমাদের শক্তি। আমাদের পডকাস্ট সাবস্ক্রাইব করতে এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই ভুলে যাবেন না অবশ্যই। আর সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দেশপ্রেমের সাথে এগিয়ে যান। ধন্যবাদ।